আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের শেষ ম্যারাথন ক্লাস নিয়ে উপস্থিত আছি তোমাদের মুন্না ভাইয়া। তো সবার আগে আমাকে একটু জানাও যে আমার কথা এবং স্ক্রিন তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল ঠিকঠাক আছে কিনা আমিও একটু চেক করে নিব। তো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাও। আমরা আজকে কিন্তু বেশি সময় নিয়ে ক্লাস করব না, আমরা কিন্তু ম্যাক্সিমাম যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় সিকিউ এবং এমসিকিউ এর জন্য সেটা অলরেডি শেষ করে ফেলেছি। আজকে মূলত আমরা দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা কি কি বলতো? সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এবং পদার্থের গাঠনিক ধর্ম। এখান থেকে এই দুইটার মধ্যে যদি আমি তুলনামূলক বেশি ইম্পর্টেন্টের কথা বলি তাহলে কোন অধ্যায় হবে? অবশ্যই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, কারণ এখান থেকে তোমরা একটা সিকিউ ইনশাআল্লাহ কমন পাবে এবং এমসিকিউ তো আসবেই। ওকে, তো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাও এবং ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু ভাইয়াকে কষ্ট করে জানাও যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাহলে আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করব। আর আজকের ক্লাস কিন্তু বেশি লম্বা হবে না, কারণ আমরা যাবতীয় যত ইম্পর্টেন্ট জিনিস ছিল, যত ইম্পর্টেন্ট অধ্যায়গুলো তুলনামূলক বেশি ছিল, সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি। সেটা এমসিকিউ এবং সিকিউ, কারণ ভাইয়া তোমাদের জন্য এমসিকিউ গুলান সুন্দর মতো হাতে কলমে ধরে ধরে সমাধান করাই দিচ্ছি, যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। আর সিকিউ গুলান কি সাজেশন দিয়ে দিচ্ছি এবং ওই টপিকের আন্ডারে যত ধরনের প্রশ্ন আসতে পারে সেটার কিন্তু একটা সাজেশন পিডিএফ দিয়ে দিচ্ছি। তোমাদের এই পিডিএফটা কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সবাই কালেক্ট করে অন্তত দেখে যাবা পরীক্ষার আগ মুহূর্তে। অবশ্যই অবশ্যই সেই সিকিউ গুলান একটু খাতা কলমে সম্ভব হলে লিখে প্র্যাকটিস করে যাবা, অথবা জাস্ট একবার চোখ বুলায় চলে যাবা। ওকে, তো সবাই একটু জানাও যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি কিনা। সবাই এই তো মোটামুটি চলে আসছেন। সো আপনারা একটু সকল বন্ধুদের মেনশন করে দেন এবং আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দেন। আমিও ক্লাসটা সব জায়গায় একটু শেয়ার করে দিচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, সো চলো আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। আমি জাস্ট সবগুলো জায়গায় হচ্ছে আমাদের ক্লাসটা একটু দিয়ে দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে জানান যে ভাইয়া সবকিছু পারফেক্ট আছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক ভাবে এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, এই তো সবাই বলছো। আচ্ছা, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, গুরুত্বপূর্ণ টপিক থেকে হালকা টাচ দিন। হ্যাঁ অবশ্যই, হালকা কেন, পুরোপুরি টাচই হবে, ঠিক আছে। ভাইয়ার ক্লাসটা একদম কম্প্যাক্ট আকারে। দেখো আমি যত ধরনের গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে সেটা তো আগে সুন্দর মতো বুঝাই দিব এমসিকিউ সমাধানের মাধ্যমে। দেখো এমসিকিউ এর মধ্যে যত ধরনের কনসেপ্ট আছে সবগুলাই আমি টেনে আনি, কারণ তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমাকে যে আমি সৃজনশীলের সাজেশন পিডিএফটা দিচ্ছি সেটা সমাধান করতে তোমার জন্য সুবিধা হবে। এমন কোনো টপিক থাকবে না যেটা আমি পড়াবো না কিন্তু সৃজনশীলে দেখতে পারবা, সবকিছুই তো পড়াই দিচ্ছি তাই না। বাট সৃজনশীল তো ধরে ধরে সমাধান করা ভাইয়া, আলটিমেটলি এটা টিচারের প্র্যাকটিস হবে, তোমার প্র্যাকটিস হবে না। ম্যাথমেটিক্যাল টার্মই হচ্ছে এমন যে তোমাকে নিজে নিজেই প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে। মেথডটা আমরা তোমাকে শিখাই দেবো, বাট তোমাকে হাতে কলমে প্র্যাকটিস করে যাইতে হবে। যদি হাতে কলমে না প্র্যাকটিস করতে করে না যাও তাহলে দেখবা যে মাস পর্যায়ে যা বা শেষের পর্যায়ে যা তুমি ম্যাথটায় আটকায় গেছো, ঠিক আছে। আমি চাই না যে ভাই আমি ধরো সবগুলাই সমাধান করে দিতে পারি, কিন্তু আমি চাই না যেটা তোমাদের বেশি ইফেক্টফুল হবে সেটাই সব সময় করব তোমাদের জন্য ভাইয়া। ওকে, সো আচ্ছা আমরা বেশি সময় নষ্ট করবো না। ওকে, শেয়ার ডান আর জোস। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটায় চলে যাব। সো এই যে রুটিনটা, আমাদের পদার্থবিজ্ঞানের আজকেই কিন্তু শেষ ক্লাস, কিন্তু পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস আজকে শেষ। দ্বিতীয় পত্রের ক্লাস তো আবার কিন্তু আমাদের হচ্ছে প্রথম পত্রের শেষেই আমরা শুরু করে দিব। তো দ্বিতীয় পত্র দেখো, দ্বিতীয় পত্রের রুটিনটা একটু যারা নাই যাদের কাছে তারা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আমরা 10 তারিখ কিন্তু তোমাদের পরীক্ষা। তো 10 তারিখ পরীক্ষা দিয়ে এসে একটু রেস্ট নিবা। রাত 8:30 দেখো 10 তারিখ 8:30 কয়টা 30 ভাইয়া? 8:30 8:30 তোমাদের সঙ্গে তাপগতিবিদ্যা অধ্যায় নিয়ে দেখা হবে। তারপরের দিন 11ই জুলাই বিকাল ঠিক 4টার সময়, কয়টায়? বিকাল ঠিক 4টার সময় ভৌত আলোক বিজ্ঞান এবং সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স নিয়ে দেখা হবে। এবং ওই দিনই 11 তারিখ রাত আবার 9টায় চলতরিৎ স্থিরতরিৎ নিয়ে দেখা হবে, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় চলতরিৎ স্থিরতরিৎ। তারপরের দিন আমরা 12 জুলাই 6:30 আমরা হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই দুইটা অধ্যায় কমপ্লিট করে আমাদের আলহামদুলিল্লাহ বলবো আমাদের পদার্থবিজ্ঞানের যাত্রা শেষ হয়ে যাবে এইচএসসি 25 ব্যাচের জন্য। ওকে, সো আমাদের এই রুটিনটা সবার কাছেই থাকা উচিত। যাদের কাছে এখনো নাই তোমরা একটু কি করো, একটু স্ক্রিনশট দিয়ে রাখো সময় মতো। আমাদের তো আজকে থেকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র যাত্রা শেষ, আমরা 10 তারিখ থেকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র যাত্রা শুরু করব, সেটা হচ্ছে রাত 8:30 ক্লাস দিয়ে। তো চলো আমরা আমরা সময় নষ্ট করব না। এই তো তোমাদেরকে আমরা ক্লাসের পিডিএফ, দেখো যত ধরনের পিডিএফ আছে ক্লাসের পিডিএফ, সেখানে আমরা কি দেই তোমাকে? এমসিকিউ এর এই দাগানো স্লাইডের পিডিএফটা দেই এবং আমরা কিন্তু সিকিউ এর জন্য স্পেশাল একটা সাজেশন পিডিএফ দিয়ে দিচ্ছি। সো এই পিডিএফ গুলো পেতে গেলে তোমাকে কি করতে হবে? ক্লাসটা শেয়ার করে
ক্লাসটা শেয়ার করে আমাদের কি করতে হবে, এই আই এডুকেশন সায়েন্স পেজে তোমাকে নক করতে হবে। আই এডুকেশন সায়েন্স, দেখো পেজটাও স্ক্রিনশট হিসেবে তোমাকে দিয়ে দিচ্ছি যাতে খুঁজে পেতে সুবিধা হয়। সো সকল ধরনের পিডিএফ পেতে ভাইয়া এই ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে তুমি স্ক্রিনশটটা সাবমিট করবে আমাদের আই এডুকেশন সায়েন্স গ্রুপে এবং বলবা যে ভাইয়া ক্লাসের পিডিএফটা দেন, তাহলে সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আমি কিন্তু নিজ দায়িত্বে এই পিডিএফ গুলো সবাইকে দিয়ে দিচ্ছি। ওকে, সো পিডিএফ সবাই পাবে, এতটুকু ইনশিওর আমি তোমাকে করতেছি। সো যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই তারা একটু ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে কমেন্ট সেকশনে লেখেন যে ভাইয়া শেয়ার ডান। ওকে, তো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দেই। সর্বপ্রথম আমরা কি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে ভাইয়া আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সিকিউ এর 100% সাজেশন দেন। সিকিউ এর 100% সাজেশনটা একটু দেখে নাও। দেখো আদর্শ গ্যাস থেকে সিকিউ যেই টপিক থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটা হচ্ছে শিশিরাঙ্ক ও আর্দ্রতা। আমার কেন জানি মনে হচ্ছে কালকের পরীক্ষায় ইনশাআল্লাহ 100% এই একটা টপিক থেকেই তুমি একটা সৃজনশীল কমন পাবা। এই একটা টপিক। আমি কি শুধু টপিক বলে দিব না, একটু পরে তোমাকে সাজেশন শিটটা দেখাচ্ছি যে ভাইয়া কিভাবে তুমি প্র্যাকটিস করবা। সেখানে সৃজনশীলও দেওয়া থাকবে, উত্তরও দেওয়া থাকবে, তুমি জাস্ট প্রয়োজনে দেখে দেখে প্র্যাকটিস করে যাবে একবার। ওকে, তো দেখো শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা সব থেকে হট টপিক হচ্ছে এটা, সব থেকে গুরুত্বপূর্ণ এটা। ওকে, তারপরে আসো হ্রদের গভীরতা। যদি তোমাদের কপাল ভালো থাকে যে প্রশ্নটা একটু মোটামুটি সহজ হয়ে যায় তাহলে হ্রদের গভীরতা থেকে আসবে, ঠিক আছে। তারপরে দেখো বাকি দুইটা একটু দেখবা, এগুলো থেকেও মাঝে মধ্যে আসে যে ভাইয়া গতিতত্ত্ব, গতিতত্ত্বর মধ্যে গতিশক্তি দেখবা, মূল গড় বর্গবেগ দেখবা, মুক্তপথ দেখবা, স্বাধীনতার মাত্রা দেখবা, এবং আমাদের যে গ্যাসীয় সূত্রাবলী আছে অর্থাৎ বয়েল, চার্লস এবং চাপীয়, এগুলো তো অনেক সহজ। এই জিনিসটা জাস্ট খালি দেখবা। দেখো তার মানে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ প্রথম দুইটা, তার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথম একটা, ঠিক আছে। শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা, এইখান থেকে ইনশাআল্লাহ একটা প্রশ্ন কালকের পরীক্ষায় কমন পেতে যাচ্ছ তোমরা, সবকিছু যদি ঠিকঠাক থাকে। আর হ্রদের গভীরতাও দেখবা, আর বাকি এই দুইটা টপিক একটু জাস্ট চোখ বুলায় চলে যাবা। এখন আসো যে ভাইয়া এগুলো আসলে শেষ সময় তুমি কিভাবে প্র্যাকটিস করবা, আমি জানি তোমাদের হাতে সময় নাই। সো ভাইয়া তোমাদের জন্য সাজেশন শিট রেডি করেছি। সো দেখেন আমরা আদর্শ গ্যাস থেকে মাত্র 3টা সিকিউ সমাধান করব। কয়টা? 3টা। দেখো এই যে একটা সিকিউ, এটা মূলত আমাদের হচ্ছে আর্দ্রতা এবং আর্দ্রতা থেকে। দেখো খুব সুন্দরভাবে একটা সিকিউর আন্ডারে প্রায় হচ্ছে কয়টা, 7টা প্রশ্ন দেওয়া আছে। সো এখানে খালি কি প্রশ্নই দেওয়া আছে না, এই দেখো প্রশ্নের পরপরে কিন্তু উত্তরও দেওয়া আছে। দেখো খুব সুন্দরভাবে উত্তরগুলো করে দেওয়া আছে, খুব সুন্দরভাবে উত্তরগুলো। এই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো এই যে 4 নাম্বার প্রশ্নটা, এটা ইনশাআল্লাহ কালকের গ অথবা ঘতে ইনশাআল্লাহ চলে আসবে। 4 নাম্বার প্রশ্নটা ভালোভাবে দেখো। 4 নাম্বার প্রশ্নটা কালকের গ অথবা ঘয়ে ইনশাআল্লাহ চলে আসবে। তারপরে যদি আমরা আসি যে ভাইয়া আমাদের তো ওই যে বয়েলের সূত্র, এই যে হ্রদের গভীরতা থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো 2 নম্বর কনসেপ্টে প্রায় 10টা প্রশ্ন দেওয়া আছে। এই 10টা প্রশ্নের বাইরে ইনশাআল্লাহ কোনো আশাই সম্ভব না, কারণ হ্রদের গভীরতা যত কনসেপ্ট আছে সবকিছু এখানে ঢুকছে। সো তুমি এই হ্রদের গভীরতা থেকে জাস্ট এই 10টা প্র্যাকটিস করবা। খালি কি প্রশ্ন না, এখানে কিন্তু খুব সুন্দরভাবে উত্তরও দেওয়া আছে। দেখো এই যে হ্রদের গভীরতা থেকে খুব সুন্দরভাবে ভাইয়া উত্তর দেওয়া আছে, ঠিক আছে। সো তারপরে যদি আমরা আসি, তারপরে এই যে তারপরে জাস্ট খালি ওই যে আমাদের গ্যাসীয় সূত্রাবলীগুলো বয়েল, চার্লস এবং গড়বেগ, সেখান থেকে একটা সিকিউ। আমাদের এখানেও 10টা প্রশ্ন আছে, তুমি জাস্ট খালি এখানে এই সিকিউটা সুন্দরভাবে একবার দেখে যাবা। দেখো সুন্দরভাবে একবার দেখে যাবা। সো এই সৃজনশীল শীটটা ভাই প্র্যাকটিস করতে তোমার সর্বোচ্চ কয় মিনিট লাগবে জানো? সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। কারণ তুমি ভাই আজকেই তো জীবনের প্রথম পড়তেছো না, তুমি তো এগুলো অনেক আগে থেকেই প্র্যাকটিস করে আসতেছো। এখন জাস্ট একটু সাজানো গোছানো ওয়েতে খুব সুন্দর আকারে তুমি জাস্ট প্র্যাকটিস করে চলে যাবা। ওকে, সো এই সাজেশন পিডিএফটা তোমাকে পেতে কি করতে হবে? অবশ্যই আমাদের এই ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাদের আই এডুকেশন সায়েন্স পেজে তোমাকে নক করতে হবে। ক্লাসটা শেষ হওয়া মাত্রই তোমাদেরকে সব সাজেশন পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রিকোয়েস্ট করতেছি ভাইয়া, আমি যে কয়েকটা তোমাকে দেখো, আমি কিন্তু পদার্থবিজ্ঞান প্রথম পত্রে শর্ট সিলেবাসের আন্ডারে যতগুলো অধ্যায় আছে আজকে আমরা শেষ করে দিচ্ছি। আজকের ক্লাসটা শেষ হলেই তো আমাদের ক্লাস শেষ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের। আমি কিন্তু সিকিউ এর যে সাজেশন শিটগুলো দিয়েছি ভাইয়া, এগুলো কমপ্লিট করতে বেশি সময় লাগবে না। তুমি একটু রিকোয়েস্ট করতেছি চোখ বুলাই যাও, দেখবা যে এইখান থেকেই কমন চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। যদি একান্ত হুবহুব কমন নাও আসে তুমি পারবা ভাইয়া, কারণ এইখানে সকল কনসেপ্টই ঢুকছে এই সৃজনশীল গুলাতে। ওকে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনারা একবার হলেও চোখ বুলাই যায়, মুন্না ভাইয়ের প্রতি আস্থা রাখেন, আই এডুকেশনের প্রতি আস্থা রাখেন, ইনশাআল্লাহ আমরা সবাই, তোমরা পরীক্ষাটা ভালো দিবা। ওকে, তো চলো আমরা হচ্ছে চলে যাব এখন আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে। আমরা সিকিউ নিয়ে কথাবার্তা বলে ফেলছি, এখন আমরা এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। এই পিডিএফ কিভাবে পাবো অলরেডি বলে দিছি ফারিহা, ঠিক আছে। জাস্ট ক্লাসটা শেয়ার করে একটা স্ক্রিনশট দিয়ে আই এডুকেশন সায়েন্স পেজে জাস্ট ইনবক্স করবা, তাহলে তোমাকে ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, চলো নেক্সটে যাই আমরা। দেখো প্রথম প্রশ্নটা, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে কিন্তু অনেক সহজ প্রশ্ন আসে,
অনেক সহজ প্রশ্ন আসে, যেটা আমরা তাপগতিবিদ্যাও কিন্তু এটার সাথে রিলেটেড। সো তাপগতিবিদ্যাও আমরা পড়ছি, আদর্শ গ্যাস থেকেও আলটিমেটলি এখান থেকে খুব সহজ সহজ প্রশ্ন আসে। সো সবাই একটু উত্তর করার ট্রাই করেন দেখি যে প্রথম প্রশ্নটা কি বলছে ভাইয়া, একটু দেখো তো। এসটিপি তে সকল গ্যাসের মোলার আয়তন কত? ভাই এটা একদম ডিরেক্ট মুখস্থ করতে হবে তোমাকে, এটা ফিক্সড মান। দেখো কি আমি বারবার করে বলছিলাম, পদার্থবিজ্ঞানে তুমি যদি ফিক্সড কোনো কিছু মান দেখো তুমি কষ্ট করে মুখস্থ রাখবা। সো এটা একটা ফিক্সড মান, অলরেডি ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ড দুই জায়গায় আসছিল। সো আপনারা একটু চেষ্টা করেন দেখি পারা যায় কিনা ভাইয়া, একটু চেষ্টা করেন দেখি পারা যায় কিনা। এসটিপি তে আমাদের গ্যাসের আয়তন কত? এসটিপি তে গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। সো ক নাম্বারটা রাইট আনসার, ইতিমধ্যে অনেকেই সঠিক অ্যান্সার দিয়ে ফেলছো। সো এখন যদি আমি এই প্রশ্নটাকে একটু ঘুরাই বলি যে ভাইয়া এই প্রশ্নটা এমনে আসে নাই, তোমাকে বলছে যে ভাইয়া এসএটিপি তে কত, এসএটিপি তে কত, কেউ একটু বলতে পারবা? দেখো দুইটাই শিখে রাখো, কারণ একবার এসটিপি তে আসতে দেখে বারবার এসটিপি তে আসবে বিষয়টা এমন না। তোমাকে এখন এসএটিপি তেও দিতে পারে, তোমাকে এখন কি ভাইয়া এসএটিপি তেও দিতে পারে। সো এসএটিপি তে কত হবে বলো দেখি, এসএটিপি তে কত হবে? এসএটিপি তে কত হবে সবাই একটু চেষ্টা করেন দেখি ভাইয়া। এসএটিপি তে আমাদের মোলার আয়তন কত হবে? এটা কিন্তু আমাদের কত 24.7 অর্থাৎ 24.7, ঠিক আছে, 24.7 লিটার। এই জিনিসটা মনে রাখবে, একবার এসটিপি তে আসছে, এখন তোমাকে এসএটিপি তেও দিতে পারে। সো খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, কারণ এটা থিওরি টাইপ প্রশ্ন। ওকে, সো এই ফিক্সড মানগুলো একটু কষ্ট করে মনে রাখতে পারলে বা মুখস্থ করতে পারলে তুমি দেখা মাত্রই উত্তর করে দিতে পারবা। ওকে, তো তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সট প্রশ্নটা দেখেন তো, এটাও একদম ফিক্সড একটা মান, দেখছো? এইখান থেকে কিন্তু সহজ সহজ প্রশ্ন আসে। দেখো এটা কত বোর্ডে আসছিল, অনেকবার আসছিল, যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আমাদের সর্বজনীন গ্যাস ধ্রুবক অর্থাৎ আর এর মান কত। দেখো এই আর এর মান যখন তোমার কাছে চাবে, অবশ্যই মানের পাশাপাশি দেখো মান তো এখানে দেওয়াই আছে সবগুলাই, দেখো 8.3, 8.3, 1, 8.30, 8.13। তাহলে দেখো এই যে এই দুইটা মান কিন্তু একই, তাহলে তোমাকে শুধু মানের দিকে খেয়াল রাখলেও চলবে না। দেখো মান এবং একক দুইটাই খেয়াল রাখতে হবে, মান ও একক, মান ও একক ভাইয়া দুইটাই খেয়াল রাখতে হবে। এখানে তোমরা তাড়াহুড়া করতে গিয়ে এখানে শুধুমাত্র মান কথাটা বলছে, এই জন্য তোমরা মানের দিকেই তাকাও, আরে প্রথমটাই এটা তার মানে দেখাই দিই না। তোমাকে দেখতে হবে মানের পাশাপাশি এককটা ঠিকঠাক আছে কিনা, মানের পাশাপাশি ভাইয়া এককটা ঠিকঠাক আছে কিনা, এই জিনিসটা তোমাকে কিন্তু একটু কষ্ট করে দেখতে হবে। তাহলে আমরা সবাই জানি যে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত, 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স 1। দেখো আমাদের ক নাম্বারটা কিন্তু রাইট আনসার। দেখেন গ নাম্বারটা কিন্তু সেম মান, বাট এখানে দেখেন জুল কেলভিন ইনভার্স, বাট মোল সিঙ্গেল আছে, মোল ইনভার্স 1 নাই। তার মানে এখানে আমাদের কি খেয়াল রাখতে হবে, মান এবং একক দুইটাই খেয়াল রাখতে হবে। মান এবং একক কি রাখতে হবে ভাইয়া, দুইটাই খেয়াল রাখতে হবে, মান এবং একক দুইটাই খেয়াল রাখতে হবে। এটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, তো অবশ্যই অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবা। তো চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে দিনাজপুর বোর্ড 24, এটা অলরেডি যশোর বোর্ড 21-এও আসছিল। এই প্রশ্নটা তোমাদের হুবহুব যে কোনো একটা বোর্ডে ইনশাআল্লাহ রিপিট আসার মতো প্রশ্ন। দেখো কি বলছে, যে 30°C তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করছে। কি করছে? আয়তন, এইটাই মূলত কিওয়ার্ড, আয়তন 3 গুণ। আয়তন কি করছে ভাইয়া? 3 গুণ। আর এখানে বলে দিয়েছে স্থির চাপ, স্থির চাপ এটাও কিন্তু কিওয়ার্ড। আচ্ছা প্রশ্নটা আগে পড়ি। এখন তোমাকে বলছে গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত, অর্থাৎ টি2 পরিমাণ হোয়াট, টি2টা কত সেটা তোমাকে বের করতে হবে। এখন দেখো আমি একটা কথা তোমাকে একদম খুব সুন্দরভাবে বলে দিচ্ছি, এটা মনে রাখবা, নোট। এই আদর্শ গ্যাস থেকে যতই এমসিকিউ সমাধান করো, তোমাকে প্রথম কাজটা করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রাটা অবশ্যই কেলভিন এককে নিতে হবে, অবশ্যই কেলভিন এককে নিতে হবে। তুমি সেলসিয়াস রেখে কাজ করতে পারবে না, অবশ্যই কেলভিনে নিতে হবে। এখন কেলভিনে নেওয়ার পরে দেখবা যে এই যে ঝামেলা দেখছো, সবগুলো অপশন সেলসিয়াস, সবগুলো অপশন সেলসিয়াস। তুমি এটা কি সেলসিয়াসে রেখে সমাধান করবে না, কেলভিনে নিতে হবে। তারপরে যদি অপশনে তুমি দেখো যে ভাই কেলভিন তো নাই, সেলসিয়াস, তখন আবার 273 মাইনাস করে তোমাকে সেলসিয়াসে আনতে হবে। এখানে সেলসিয়াস আছে বিধায় যে সেলসিয়াস দিয়ে ম্যাথ সমাধান করবে বিষয়টা এমন না, তোমাকে মাস্ট কি করতে হবে, মাস্ট তোমাকে অবশ্যই অবশ্যই তাপমাত্রাটা তুমি কেলভিনে নিবা, তাপমাত্রা তুমি কেলভিনে নিবা ভাইয়া। ওকে, তাপমাত্রা তুমি অবশ্যই অবশ্যই কেলভিনে নিবা। ওকে, সো দেখো এখন আমাদের এখান থেকে কি বলছে ভাইয়া, একটু দেখো, আমাদের তাপমাত্রা দেওয়া আছে, টি1 এর মান দেওয়া আছে, ঠিক আছে, তোমাকে টি2 এর মান বের করতে বলছে, আর এখানে আমাদের আয়তন দেওয়া আছে। তার মানে কার সাথে কার সম্পর্ক, টি আর ভি এর সাথে সম্পর্ক, তাই না? এখন তোমাদের মধ্যে মহা ঝামেলা লাগে কোথায় জানো, যে ভাই বয়েল, চার্লস, তারপরে রেনোর সূত্র বা চাপীয় সূত্র, এগুলো না আমার মনে থাকে, কিন্তু কখন কোন সূত্র ইউজ করবো এটাই জানি না, কোনটা কার সূত্র এটা মনে থাকে না। কোনো প্যারা নাই, তোমার কোনটা কার সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই। দেখো ভাইয়া একটা টেকনিক শিখাই দিচ্ছে। তো আমাদের আমাদের কি হয় ভাইয়া, এই গ্যাসের সূত্রাবলী তিনটা জিনিসের উপরে আমরা হচ্ছে সম্পর্ক স্থাপন করি, পি, ভি আর টি, অর্থাৎ চাপ, আয়তন এবং তাপমাত্রা, তাই না? তো এখন দেখো আমি কোনটা চার্লসের সূত্র কোনটা বয়েলের সূত্র এটা জানারই দরকার নাই। তুমি প্রশ্ন দেখে দেখো ভাইয়া একটা টেকনিক শেখাচ্ছে, তুমি ডিরেক্ট সূত্রতে যাইতে পারবা। তো একটা জিনিস খালি মাথায় রাখবা, এই টি অলওয়েজ কি হর পজিশনে হয়, অলওয়েজ হর মানে ভাগ আকারে নিচে থাকবে। এখন যদি আমি বলি পি আর ভি এর মধ্যে সম্পর্ক, তাহলে আমাদের কি টি আছে? নাই, তাহলে সবগুলাই গুণ অবস্থায় থাকবে। তার মানে পি1 ভি1 ইকুয়াল টু
P2V2। তারপরে আমি যদি বলি P আর T এর মধ্যে সম্পর্ক কি ভাইয়া, তাহলে T আছে, তার মানে ভাগ হর আকারে আসবে, তাহলে P1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই T2। আবার আমি যদি বলি যে ভাইয়া V আর T এর মধ্যে সম্পর্ক স্থাপন করে দাও, তাহলে T আছে নিচে নেমে দাও, তাহলে V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2। এখন যদি আমি বলি এই সবগুলাই আছে, তাহলে আমাকে সমন্বয় সূত্র স্থাপন করে দাও, তাহলে কি হবে, তাহলে ওই সেম জিনিস P1 V1, তাহলে T নিচে, অলওয়েজ T নিচে, তার মানে ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। এটা হচ্ছে সমন্বয় সূত্র। তাহলে দেখো এখন কোনটা চাপ বা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এটা তোমার জানারই দরকার নাই, এটা তোমার না জানলেও চলবে, তুমি তাও সমাধান করতে পারবা। কেন, দেখো আমাদের তো এখানে বলাই আছে ভাই তাপমাত্রা আছে আর কি আছে, আয়তন, তাপমাত্রা আর আয়তন। তাহলে কোন সূত্র হবে বলো দেখি, তাপমাত্রা আয়তন, ভাই আয়তন আলটিমেটলি তাপমাত্রা অলওয়েজ নিচে হয়, তাহলে আমাদের এই সূত্রটা হবে। এখন এইটা কার সূত্র, বয়েলের সূত্র না চার্লসের সূত্র না রেনল্ডস সূত্র বা সমন্বয় সূত্র, এটা না জানলেও তুমি সমাধান করতে পারবা। বুঝতে পারছো? তার মানে অলওয়েজ কি মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা হচ্ছে ভাইয়া, অলওয়েজ তুমি কি মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা যে ভাই টি অলওয়েজ হর পজিশনে হবে, টি অলওয়েজ নিচে হবে, টি অলওয়েজ হর পজিশনে বা টি অলওয়েজ নিচে হবে। ওকে, সো এই জিনিসটা ভাই একটু কষ্ট করে জাস্ট মনে রাখবা। ওকে, সো চলো এখন আমরা প্রশ্ন সমাধান করি। সো এটা আমি মিশাই দেই, এটা মিশাই দিব না, একটা ডুপ্লিকেট পেজ নেই, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, আচ্ছা, সো দেখো আমি একটু মিশাই দেই, প্যারা নিও না, এই পুরো স্লাইডটা ওই যে সামনে থাকবে, ঠিক আছে, পুরো স্লাইডটাই সামনে আছে, আমি এই পেজটাকে ডাবল করে দেন মুছতেছি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কার কার সাথে সম্পর্ক স্থাপন করতে বলছে ভাইয়া, আমাদের টি আর ভি এর মধ্যে, টি আর ভি এর মধ্যে, কার কার সাথে ভাইয়া, টি আর ভি এর মধ্যে। তাহলে আমরা একটু আগে সূত্র শিখছি ভাই, টি ভি1 টি1 ইকুয়াল টু ভি2 টি2। সো এখন আমাদের এই টি2টা মিসিং, সো টি2টা বের করব। সো টি2 ইকুয়াল টু কি হবে ভাইয়া, আর গুণ করে দাও, ভি2 টি1 ডিভাইডেড বাই কত হবে আমাদের ভি1। তাহলে আমাদের ভি1 কে ধরে নাও যে ভাইয়া প্রাথমিক অবস্থায় ভি ছিল, পরবর্তীতে উত্তপ্ত করে 3 গুণ আয়তন করছে, তার মানে ভি2 এর মান 3v, আর টি1 এর মান কত ভাইয়া 30 ডিগ্রি। সো এটাকে 30 থেকে কেলভিনে নিয়ে যাবো কেমনে, 273 এর সাথে জাস্ট খালি যোগ করে দিবা, তাহলে এখানে 3, এখানে 0, হাতে 1, এখানে 3, তার মানে 303। তাহলে দেখো 303, তাই না, এই 303 আবার ওই 303 না। সো দেখো আমাদের এটা আর এটা কাটা, এখন তুমি গুণ করে দাও, তাহলে কত আসতেছে ভাইয়া, 3 3 9, 0, 3 3 9, এটা কি, এটা কেলভিন এককে আসছে। ওকে, সো এখন দুঃখের বিষয় আমার কোনোটাই কেলভিনে নাই, সবগুলাই সেলসিয়াস, সবগুলাই সেলসিয়াস। তাহলে কি আবার আমাকে 273 মাইনাস করতে হবে, তো 273 মাইনাস করে দাও, তাহলে আমাদের কত আসতেছে, 3 4 5 6 7 8 9, তার মানে 6 আসতেছে, হাতে নাই, তার মানে আমাদের হচ্ছে 7 8 9 10, 3 হাতে 1, তার মানে 3, 3 থেকে আবার হচ্ছে 6, তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া 636। তাহলে এই যে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কি, আমাদের ঘ নাম্বারটা রাইট আনসার। এই ধরনের প্রশ্ন ভাইয়া কালকের পরীক্ষায় ইনশাআল্লাহ যে কোনো একটা বোর্ডে তোমরা হুবহু কমন পাবা। আর এখানে এই ঝামেলাটাই লাগাই দিবে যে ভাই সেলসিয়াস এককে থাকে, অনেকে কি করে যে ভাই এখানে যেহেতু সেলসিয়াস আছে তাহলে আমি এখানে সেলসিয়াসটা সেলসিয়াসে রাখি, তাহলে কিন্তু আর উত্তর মিলবে না, তাহলে কিন্তু আর উত্তর মিলবে না। সবাই বুঝছো রে, সবাই কি বুঝতে পারছো ভাইয়া, সবার কি ক্লিয়ার বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা, এই তো সবাই ভাবছো ডি নাম্বার ডি নাম্বার ডি নাম্বার। এই যারা এখনো শেয়ার করো নাই, আমরা তো ক্লাসটা চাইলেই, তোমরা চাইলেই কিন্তু 100 জনের উপরে চলে যায়, আমরা প্রায় 90 সুই সুই, ঠিক আছে। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিয়ে ভাইকে কমেন্ট সেকশনে শেয়ার ডান লেখো তো দেখি আমরা 100 তুলতে পারি কিনা। 100 তোমরা চাইলেই তুলতে পারবা, ঠিক আছে, 100 তোমরা চাইলেই তুলতে পারবা। সবাই একটু শেয়ার করেন, বেশি বেশি করে একটু শেয়ার করেন, বন্ধুদের মেনশন করেন, দেখি আমরা 100টা ক্রস করি, 100 ক্রস করব আমরা। ওকে, সো চলেন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখেন তো বাবা, নেক্সটে এই সিম্পল ধরনের প্রশ্ন এগুলো সমাধান করা কিন্তু খুবই সহজ। আমি কিন্তু বারবার করে বলছি, ফিজিক্সে যখন তোমরা এরকমটা প্রশ্ন দেখতে পারবা যে ভাই কোনটা কার কত গুণ, অথবা আলটিমেটলি দুইটার মধ্যে সম্পর্ক, তখন তোমরা বড় পুরো সূত্র নিয়ে করার দরকার নাই, জাস্ট খালি সম্পর্ক নিয়ে করবা। যেমন দেখো এটা কুমিল্লা বোর্ড 24-এর আসা প্রশ্ন, আমাদের কি বলছে একটু মনোযোগ দিয়ে পড়ি, যে টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হয়েছে। ওকে, ঠিক আছে, টি1 এর মান দেওয়া আছে। এখন কত তাপমাত্রায় উক্ত বায়ুর চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হবে, কত তাপমাত্রা, তার মানে টি1 এর মান দেওয়া আছে কত ভাইয়া, টি। তাহলে আমাদের দরকার হচ্ছে কত তাপমাত্রায়, অর্থাৎ টি2 এর মান তোমাকে বের করতে বলছে, আবার তোমাকে এখানে চাপ এবং আয়তন দুইটাই আছে, তাহলে টি ভি টি এই সবগুলোর মধ্যেই সম্পর্ক স্থাপন করতে বলছে তোমাকে, তাই না, সবগুলোর মধ্যে। তাহলে দেখো সবগুলোর মধ্যে কি ভাইয়ার টেকনিক কি, যার সাথে সম্পর্ক স্থাপন করতে বলুক না কেন, তুমি যদি টি দেখতে পাও তাহলে নিচে নামাই দিবা, আর বাকি যা আছে সব উপরে থাকবে। তার মানে দেখো এখানে আমরা লিখতে পারবো P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই কি ভাইয়া T2। তাহলে দেখো আমাদের T2 এর মান লাগবে, সো আমরা T2 এনে ফেলি, সো আমরা আর গুণ করে দাও, তাহলে T1 V2 P2 ডিভাইডেড বাই আমাদের কত ভাইয়া T2, আমাদের হচ্ছে P1 V1। তাহলে দেখো আমরা প্রাথমিক অবস্থায় ধরে নাও যে ভাইয়া P ছিল P1 আর V1 V ছিল, তাহলে দেখো কি করছে, চাপ এবং আয়তন, চাপ এবং আয়তন, এই যে P আর V কে পরবর্তীতে
P2 V2 এর জায়গায় কি উভয়কেই দ্বিগুণ করছে, তার মানে এখানে কি ভাই 2P ইন্টু 2V। তারপরে দেখেন আমাদের এই যে T1 এর মান কত বাবা, এই যে প্রশ্নে দেওয়াই আছে T, তাহলে T বসাই দেন, তাহলে V কাটা P কাটা 2 2 4, আমাদের আসতেছে 4T। তাহলে 4T কোথায় আছে বাবা, এই তো এটাও কিন্তু अगेन আমাদের ডি নাম্বারটা রাইট आंसर, अगेन আমাদের কি ভাইয়া ডি নাম্বারটা রাইট आंसर। এই তো তোমরা সবাই শেয়ার ডান বলছো, শাবাশ, ধন্যবাদ। সবাই শেয়ার ডান বলছো, শাবাশ, সবাইকে অনেক 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 ধন্যবাদ। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ইনশাআল্লাহ আমার সাজেশন পিডিএফটা তোমরা পেয়ে যাবা, দাগানো স্লাইড পেয়ে যাবা, আমি মুন্না নিজ দায়িত্বে তোমাদের সবাইকে দিয়ে দিব। ওকে, সো চলো যারা এখনো শেয়ার করোনি ভাইয়া দ্রুত শেয়ার করে দাও। আমরা এই যে 95 উঠে গেছে, আমরা ইনশাআল্লাহ 100 ক্রস করে ফেলবো, ঠিক আছে? আর আজকে বেশি সময় নিব না, খুব দ্রুতই ক্লাস শেষ হয়ে যাবে। তোমরা কি করবা, সর্বোচ্চ 11টা পর্যন্ত পড়বা ভাই। সাজেশন শিটটা কমপ্লিট হলে সুন্দর বাবুর মতো ঘুমায় পড়ে যাবা, সকালবেলা উঠে আরেকটু সূত্রগুলান চোখ বুলাই গিয়ে পরীক্ষার হলে ঢুকে যাবা। ওকে, বেশি সময় নষ্ট করবা না। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা নেক্সটে চলে যাই ভাইয়া। তাহলে আমরা কি করব, নেক্সটে চলে যাব। দেখো এটা একটা ফিক্সড মান, ময়মনসিংহ বোর্ড 24 আসা প্রশ্ন। এইখানে কিন্তু দেখো তোমরা শিওর থাকো আদর্শ গ্যাস থেকে একটা থিওরি টাইপ প্রশ্ন কমন পাবা। আদর্শ গ্যাস, যেটা তোমাকে মুখস্থ অ্যান্সার বসাইতে হবে। আদর্শ গ্যাস থেকে তুমি শিওর থাকো ভাইয়া তোমাকে একটা থিওরি টাইপ প্রশ্ন আসবে, যেটা তোমাকে মুখস্থ অ্যান্সার বসাইতে হবে। দেখো এই প্রশ্নটা কি বলছে ভাইয়া, তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয় কোন তাপমাত্রায়? দেখো গ্যাসের আয়তন শূন্য হয় কোন তাপমাত্রায় বলো দেখি। খালি গ্যাসের আয়তন না, যেই তাপমাত্রাটা অ্যান্সার হবে ওই তাপমাত্রায় আরো অনেক কিছু শূন্য হয়। খালি গ্যাসের আয়তন না, যেই তাপমাত্রায় আমাদের শূন্য হবে সেটা আরো অনেকগুলান রাশি শূন্য হয়। সেটা কি বলো দেখি? সেটা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা। সেটা কি ভাইয়া? পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা সেটা কি রে? সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এখন পরম শূন্য তাপমাত্রা তোমাকে 3টা স্কেলেই মনে রাখতে হবে। দেখো তুমি যদি সেলসিয়াস এককে লিখতে চাও তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস, আর তুমি যদি কেলভিন এককে লিখতে চাও তাহলে 0 কেলভিন, তুমি যদি ফারেনহাইট এককে লিখতে চাও তাহলে 459.4 ফারেনহাইট। ঠিক আছে, 459, এখানে একটা মাইনাস হবে। ওকে, তো দেখো আমাদের এই 3টা এককেই 3টা স্কেলেই মান মনে রাখতে হবে। সবসময় পরীক্ষায় নরমালি বেশি আসে হচ্ছে এই যে 0 কেলভিনটা। তাহলে আমরা এটা মুন্না ভাইয়া বারবার একটা টেকনিক দিয়ে শিখাই যে পরম শূন্য তাপমাত্রা কিভাবে মনে রাখবে। আমরা বলি না তুই এই কাজটা করে দিস তো, তখন আমরা কি বলি, আচ্ছা ঠিক আছে ওকে করে দিব না। তো পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ওকে, ঠিক আছে পরম তাপমাত্রা হচ্ছে ওকে, তার মানে 0 কেলভিন। তোমাকে সেলসিয়াসটাও মনে রাখতে হবে। আর এই যে ফারেনহাইটটা একটু লেস ইম্পর্টেন্ট, বেশি একটা আসে না, এইটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট। ওকে, তার মানে আমাকে অবশ্যই কি ভাইয়া এখানে মুখস্থ রাখতে হবে। এখন আমাদের তাহলে অ্যান্সার কোনটা হবে? এই যে 0 ডিগ্রি সেলসিয়াস কখনোই না, 0 কেলভিন। তাহলে আমাদের -273 ডিগ্রি সেলসিয়াস। দেখো এইখানে আবার ভুল করে দেখো 273 কেলভিন বসাই দিও না। আমাদের এই ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা রাইট आंसर হবে। কি হবে? ঘ নাম্বারটা রাইট आंसर হবে ভাইয়া। বুঝতে পারছেন সবাই? ওকে, এখন চলেন খালি আয়তন শূন্য না, আরো বেশ কয়েকটা রাশি শূন্য হয়। পরম শূন্য তাপমাত্রায় কি কি শূন্য হয় দেখেন। আয়তন তো শিখলাম, এছাড়াও চাপ শূন্য হবে, গতিশক্তি শূন্য হবে, ইকে শূন্য হবে, এছাড়াও আমাদের বেগ শূন্য হবে, সিআরএমএস বেগও শূন্য হয়ে যাবে, এবং স্থিতিশক্তি যদি বিভব শক্তি বলো সেটাও শূন্য হয়ে যাবে। সো পরম শূন্য তাপমাত্রা এই সকল রাশি কিন্তু আমাদের কি বাবা, সকল রাশি শূন্য হয়ে যায়, সকল রাশি শূন্য হয়ে যায়। বুঝতে পারছেন? তার মানে আপনার আয়তনের জায়গায় যদি বলে চাপ, যদি বলে গতিশক্তি, সবগুলাই পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ 0 কেলভিন, -273 ডিগ্রি সেলসিয়াস অথবা -459.4 ফারেনহাইট। বুঝতে পারছি আমরা সবাই ভাইয়ারা? সবাই বুঝতে পারছি রে? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। ওকে, ঠিক আছে, চলো দেখো কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এইটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমরা একদম কলেজের পরীক্ষা দিচ্ছ না, কলেজের পরীক্ষাও কিন্তু একবার এটা ফেস করছো তুমি, দেখি তোমরা পারো কিনা। দেখো এই থিওরিটা মনে আছে কিনা, পরে ভাইয়া একটা টেকনিক শিখাবো আর জীবনেও ভুল করবে না। ওকে, ভাইয়া একটা টেকনিক শিখাবো, জীবনেও আর ভুল করবে না। দেখো কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। নরমালি আসলে আদর্শ গ্যাস বলে কোনো কথাই নেই, সবগুলাই বাস্তব গ্যাস। ওকে, সো দেখো আলটিমেটলি আমাদের একটা ধর্ম আছে যেখানে হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তোমরা একটু অ্যান্সার করো দেখি, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে ভাইয়া? বাস্তব গ্যাস কখনো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, সেটা হচ্ছে দেখো আমাদের, দেখো এটা কিভাবে মনে রাখবে জানো? এই যে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে তো সবার ধারণা আছে ভাই, আমাদের তো দিন যত যাচ্ছে তত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো এইটা এইভাবে মনে রাখবো যে আমাদের দিন যায় যত তত তাপমাত্রা বৃদ্ধি পায়, তার মানে উচ্চ তাপমাত্রাটা হবে উচ্চ, এটা আমাদের ন্যাচারাল, এইভাবে আমরা মনে রাখবো। আমি নরমালি এইভাবে মনে রাখতাম, এটা কিন্তু মেডিকেলেও বেশ কয়েকবার আসছিল, ভার্সিটিতেও আসে। ওকে, সো উচ্চ তাপমাত্রা, তাহলে আমাদের উচ্চ তাপমাত্রা আর চাপ যেহেতু আছে সবগুলাই দেখো চাপ তাপমাত্রা সম্পর্ক, তাহলে একটা বেশি হলে আরেকটা অবশ্যই কম, বিপরীত, এইভাবে মনে রাখবে। তাহলে চাপটা অবশ্যই কম হবে, তাহলে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ কোথায় আছে দেখো তো। উচ্চ তাপমাত্রা
উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে ক নাম্বারটাই রাইট আনসার। এখন আরো ভুল করবা, এখন আরো কোনোদিন ভুল করবা রে, তুমি মনে রাখবা জাস্ট খালি এই আমাদের দিন দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তার মানে উচ্চ তাপমাত্রা, আর একটা যেহেতু উচ্চ হচ্ছে আর একটা নিম্ন হবে, উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা নিম্নচাপ। ওকে, উচ্চ তাপমাত্রা নিম্নচাপ। ওকে, আচ্ছা। তো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাবো বাবা। নেক্সটে এই যে অনেক সহজ একটা প্রশ্ন, একদম ডিরেক্ট হুবহুব সূত্র থেকে প্রশ্ন আসছে, একটু সমাধান করার ট্রাই করেন দেখি। যে মূল গড় বর্গবেগ বনাম পরম তাপমাত্রার সাথে সম্পর্কিত। ভাই সিআরএমএস এর সূত্রগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। সিআরএমএস এর সূত্র কয়টা আছে মূলত? সিআরএমএস এর সূত্র কয়টা আছে বলো দেখি? সিআরএমএস এর সূত্র মোট দুইটা আছে, তিনটা আছে বলো চলে, এই তিনটার বাইরে ইনশাআল্লাহ আসবে না। দেখো আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে সিআরএমএস ইকুয়াল টু তুমি √3r টি ডিভাইডেড বাই এম, এটা একটা সূত্র। আর একটা চাপের সাথে সম্পর্ক আছে, এটা নরমালি আমরা বেশি একটা মুখস্থ করি না, বাট এটাও পরীক্ষায় আসে, মনে রাখবা। সেটা হচ্ছে 3p ডিভাইডেড বাই রো। আর একটা সূত্র আছে, যদি অনেকগুলো গড় বর্গবেগ থাকে তখন একদম মূল গড় বর্গবেগ হবে যে ভাইয়া √c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার এরকম ড্যাশ 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 cn স্কয়ার ডিভাইডেড বাই যত সংখ্যক বেগ থাকবে সেটা n। এই তিনটা সূত্র তোমাকে ঠাড়া মুখস্থ রাখতে হবে। এইখান থেকে ইনশাআল্লাহ দেখো, এইখান থেকে যদি ম্যাথমেটিক্স আসে ভাই, তাহলে এই সূত্র থেকে সিআরএমএস থেকে 100% শিওর থাকো, সিআরএমএস থেকে 100% শিওর থাকো, কালকের পরীক্ষায় ইনশাআল্লাহ বোর্ডে তুমি কমন পাবা 100% মাস্ট। সিআরএমএস থেকে তুমি হয় থিওরি টাইপ এরকম মনে করো সূত্রটাই চলে আসবে, অথবা এখান থেকে ম্যাথমেটিক্স 100% আসবে। খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে দেখো তো এখন ভাই এটার সম্পর্কটা কি হবে? দেখো সিআরএমএস এর সাথে তাপমাত্রা কি সম্পর্ক? তাপমাত্রা ভাই এই যে সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। তাহলে বর্গমূলের সমানুপাতিক কোথায়? এই যে ভুলে আবার এটা দাগাই দিও না, আমাদের ক নাম্বারটা হবে বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ এ নাম্বারটা রাইট আনসার। এ নাম্বারটা কি ভাইয়া? রাইট অ্যান্সার। এ নাম্বারটা কি ভাইয়া? রাইট অ্যান্সার। এ নাম্বারটা কি ভাইয়া? রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই তো সবাই পারছো যে ভাইয়া এ নাম্বার, সাবাস। এই আলহামদুলিল্লাহ 100 উঠে গেছে। ঠিক আছে, চলো তোমরা এখনো যারা ক্লাসটা শেয়ার করোনি, দেখো তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করলে কি গিফট পাবা বলো তো দেখি। এই যে ভাইয়ার পক্ষ থেকে কিন্তু এই যে সাজেশন শিট পুরা একদম সুন্দর মতো, জাস্ট খালি এখন তার সময় নাই, তুমি জাস্ট চোখ বোলায় চলে যাবা। যদি যেই অধ্যায় তোমার বেশি ঝামেলা হয় সেই অধ্যায়টা অন্তত লিখবা, যেই অধ্যায় তুমি পারো না বা যেই অধ্যায় তোমার খটকা আছে যে আমি ভুল করতে পারি, অবশ্যই লিখে একবার প্র্যাকটিস করে যাবা। দেখে দেখে লিখবা, না দেখে দরকার নেই, দরকার পড়লে দেখে দেখে জাস্ট খালি লিখে প্র্যাকটিস করে যাবা। এই পুরো দাগানো স্লাইডটা পেতে তোমাকে কি করতে হবে ভাইয়া? পুরো দাগানো স্লাইডটা পেতে এবং ক্লাসের স্লাইড পেতে তোমাকে ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে এডুকেশন পেজে নক করবা, ক্লাসের পরে সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, সো আচ্ছা চলো, চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। ওকে, নেক্সটে চলে যাবো। দেখো এখানে কি বলছে যে ভাইয়া তিনটি গ্যাস অণুর বেগ যথাক্রমে কি দেওয়া আছে? 10 ms ইনভার্স 1, 15 ms ইনভার্স 1 এবং 20 ms ইনভার্স 1। তাহলে মূল গড় বর্গবেগ কত? দেখো এটা রাজশাহী বোর্ড 2023 এ আসছিল। সো রাজশাহী বোর্ড 23, ওই যে আমরা কি বললাম, যদি ভাইয়া একের অধিক অনেকগুলো সিআরএমএস থাকে তাহলে আমরা কি টেকনিক জানি যে সিআরএমএস ইকুয়াল টু √10 স্কয়ার, সবগুলোকে বর্গ করবা, 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার, তারপরে তুমি কি করবা? জয়টা বেগ ছিল তয় দ্বারা ভাগ করবা। তাহলে এটাকে ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। ওকে, সো এইটা দেখো, এইটা তুমি ক্যালকুলেশন করতে তোমার অবশ্যই কি লাগবে? 10 থেকে 20 সেকেন্ড লাগবে। ক্যালকুলেটর যদি টিপো তবুও 10 থেকে 20 সেকেন্ড তোমার লাগবে, বাট এইটা একটা টেকনিকের মাধ্যমে সমাধান করা যায়। দেখো ভাই একটা স্পেশাল টেকনিক দিয়ে দিচ্ছি, এটা একটা কি ভাইয়া? টেকনিকের মাধ্যমে সমাধান করা যায়। সেই টেকনিকটা কি বলো দেখি? সেই টেকনিকটা হচ্ছে আমাদের মাঝেরটার থেকে একটু বেশি। এই ধরনের প্রশ্ন তুমি অ্যান্সার করবা জাস্ট খালি মাঝেরটার থেকে একটু বেশি হবে। মাঝেরটা অর্থাৎ মাঝে যেটা বেগ থাকবে মাঝেরটার থেকে একটু বেশি। মাঝেরটার থেকে কি ভাইয়া? একটু বেশি। মাঝেরটার থেকে কি ভাইয়া? একটু বেশি। তাহলে মাঝেরটার থেকে একটু বেশি কত আছে? 15 কিন্তু হবে না, ডিরেক্ট 15 হবে না, 15 থেকে একটু বেশি, তার মানে গ নাম্বারটা রাইট আনসার। তুমি এখন ক্যালকুলেটর চাপো, দেখবা যে সেম অ্যান্সার আসবে। তুমি এখন ভাইয়া ক্যালকুলেটর চাপো, দেখবা সেম অ্যান্সার আসবে। সো এইটা আসলে ক্যালকুলেটর চেপে অ্যান্সার আনতে হবে, বিষয়টা এমন না, তুমি দেখা মাত্র উত্তর করে ফেলতে পারবা। মুন্না ভাইয়ের স্পেশাল টেকনিক মনে রাখবা, মাঝেরটার থেকে একটু বেশি। আর এখানে তোমরা প্রশ্ন করতে পারো ভাই এখানে যদি 3টার বেশি বেগ থাকে, প্যারা নাই, এখানে বিজোড় সংখ্যক বেগই থাকবে, যেটার মাঝেরটা তুমি খুঁজে পাবা। যেমন 5টা থাকলে প্রথম 2টা, শেষের 2টা বাদ, মাঝেরটা হচ্ছে আনসার। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো সবাই? বলো তো দেখি বুঝতে পারছেন কিনা? সবাই একটু বলেন তো দেখি ভাইয়া বুঝতে পারছেন কিনা? সবাই বলেন দ্রুত, বুঝতে পারছেন কিনা? ওকে, সাবাস। চলো নেক্সটে যাই আমরা। দেখো এই যে ডিরেক্ট দেখছো, এই যে এইটাও কিন্তু দেখো 2টা বোর্ড 3টা বোর্ড অলরেডি আসছিল। একটু আগেই শিখাইছি যে ভাইয়া মূল গড় বর্গবেগের মোট 3টা সূত্র তোমাকে মনে রাখলেই চলবে, আর এর বাইরে আসবে না ইনশাআল্লাহ। সো আমাদের মূল গড় বর্গবেগ বলো তো দেখি কত হবে?
মূল গড় বর্গমূল এখন কিন্তু চাপের সাথে সম্পর্ক, তার মানে একটু আগে শিখলাম সি ইকুয়াল টু √3p ডিভাইডেড বাই রো, তার মানে ক নাম্বারটাই রাইট আনসার। ক নাম্বারটা রাইট আনসার। ডিরেক্ট সূত্র ভাইয়া, কি ভাইয়া? ডিরেক্ট সূত্র। কি ভাইয়া? ডিরেক্ট সূত্র। সো সূত্র যদি তোমার মুখস্থ থাকে তাহলে কিন্তু তুমি এমসিকিউ তে অনেক ভালো করতে পারবা। সূত্র যদি না মনে থাকে তাহলে কিন্তু এমসিকিউ তে ভালো করতে পারবা না। ওকে, সো অবশ্যই অবশ্যই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একদম পুরা ফার্স্ট পেপারের সূত্রগুলো অন্তত একবার রিভিশন দিয়ে যাবা। প্রয়োজনে যদি সময় পাও তাহলে লিখে লিখে মনে করো লিখবা সূত্রগুলো, সবগুলো সূত্র। দেখো সূত্র এখন কেমনে খুঁজে বের করবা, প্রত্যেকটা রাইটারের বই দেখবা শেষে অধ্যায় শেষে সকল সূত্রগুলো লেখা থাকে, তুমি জাস্ট দেখে দেখে একবার করে লিখে চলে যাবা। ঠিক আছে, আজকে রাতে কেউ রাত জেগে পড়বা না। দেখো সুন্দর একটা যদি তুমি ঘুম না দিতে পারো, সুন্দরভাবে ঘুম না দিতে পারো ভাইয়া, তাহলে কিন্তু ঝামেলায় পড়বা। তাহলে কিন্তু পরীক্ষার হলে দেখবা মাথা ব্যথা করবে, চোখ ব্যথা করবে, ঝামেলা। ঠিক আছে, তুমি তোমার বেস্ট আউটপুটটা পাবা না। তো অবশ্যই পর্যাপ্ত ঘুম দিবা। এক রাত পরে কেউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবা না। ঠিক আছে, যা পড়ছো যদি ভালো মতো পড়ে থাকো ইনশাআল্লাহ ইমপ্লিমেন্ট করতে পারবা। আর যদি ফাঁকিবাজি করো এক রাত পরে কখনোই ওটা মেকআপ করা যাবে না। এটা বোর্ড পরীক্ষা, পাহাড় সমান সিলেবাস। ওকে, সো অবশ্যই একটা সুন্দর ঘুম দিবা, কেউ রাত জেগে পড়াশোনা করবে না। ওকে, নেক্সটে আসো। দেখো এই জিনিসটাও ফিক্সড, দেখি কার কার মনে আছে। এই জিনিসটাও ফিক্সড, বেশ কয়েকবার মেডিকেলে আসছিল এবং ভার্সিটিতেও আসছিল। দেখো এখানে কি বলছে যে ভাইয়া স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গমূল বেগ কত? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে। দেখো গড় বর্গমূল বেগের মান তো আমরা একটু আগে শিখলাম যে CRMS ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই কি ভাইয়া? m। এখন তুমি এইখানে যদি মান বসাই দাও তাহলে কিন্তু একটা মান চলে আসবে, আর এই মানটা কিন্তু ভাইয়া ফিক্সড। সেই ফিক্সড মানটা কত বলো দেখি? সেই ফিক্সড মানটা কত? এটা কিন্তু ম্যাথ করার দরকার নেই, এটা ডিরেক্ট মুখস্থ বসাবা। এটা ম্যাথ করার দরকার নাই, এটা ডিরেক্ট মুখস্থ বসাবা। সেটা কত বলো দেখি? সেটা কত? আমাদের এই আজকে কেন্দ্রে সবগুলাই ক নাম্বার অ্যান্সার হচ্ছে, এটাও তো ক 461। এটা ফিক্সড মান ভাই, এটা কি ফিক্সড, মুখস্থ রাখবা। যেটাই ফিক্সড পদার্থবিজ্ঞানে অন্য থেকে এগিয়ে থাকতে, তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে এই ফিক্সড মানগুলো কষ্ট করে একটু মুখস্থ রাখতে হবে। সো এটাও অনেক গুরুত্বপূর্ণ। দেখো দিনাজপুর বোর্ড 16তে আসছিল, কোনো একটা বোর্ডে রিপিট আসতে পারে। বুঝতে পারছেন? তো চলেন তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। এই তো সবাই পারতেছো। আচ্ছা, তো দেখো এই প্রশ্নটা কি বলছে যে ভাইয়া চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রার কত গুণ হলে, কোনো নির্দিষ্ট গ্যাসের মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে। তার মানে কার টি এর সাথে কার তাপমাত্রা বলছে? CRMS এর। তাহলে দেখো এখন কি আমরা পুরো সূত্রটা নিব? কখনোই না। মুন্না ভাই স্পেশাল টেকনিক শিখাইছে যে এইটা ওইটার অতগুণ, এরকম থাকলে পুরো সূত্র নেওয়ার দরকার নাই। কার কার সাথে সম্পর্ক স্থাপন করছে বা করতে বলছে প্রশ্নের মধ্যে, তুমি জাস্ট ওইটুকুই নিবা। তুমি জাস্ট কি করবা ভাইয়া? ওইটুকুই নিবা। তাহলে দেখো এখন আমরা CRMS এর সূত্র থেকে কি জানি যে ভাইয়া CRMS ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই m। কেন আমি এই সূত্র নিলাম? কারণ আমার তাপমাত্রার সাথে সম্পর্ক স্থাপন করতে বলছে। তাহলে এই পুরো সূত্র নেওয়ার দরকার আছে না, তুমি CRMS সমানুপাতিক √T নিয়ে নাও। তাহলে এখন তোমার দরকার কি ভাইয়া বলো দেখি? চূড়ান্ত তাপমাত্রা টির মান বের করতে বলছে। তাহলে যারে বের করতে হয় তারে সবসময় সিঙ্গেল রাখতে হয়, এর সামনে বর্গও রাখা যাবে না, √ও রাখা যাবে না। তাহলে দেখো এখানে √, আছে, তাহলে আমি সিঙ্গেল করে নেই। তাহলে টি সমানুপাতিক তাহলে পার করে দাও, তাহলে এই পাশে উভয় পাশে বর্গ করো, তাহলে CRMS স্কয়ার হয়ে যাবে। তাহলে CRMS কত করছে ভাই? দ্বিগুণ করছে। তাহলে এখানে তুমি CRMS এর জায়গায় দ্বিগুণ বসাই দাও, 2 এর উপর স্কয়ার 4 গুণ হয়ে যাবে। কত গুণ? 4 গুণ। খুবই সিম্পল। সো আমাদের গ নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। কে কে পারছো দেখি? এই তো মোটামুটি সবাই পারতেছেন। গ নাম্বার আর জোস। এই তো মোটামুটি সবাই পেরে গেছেন। মোটামুটি কি ভাইয়া? সবাই পেরে গেছেন যে আমাদের গ নাম্বারটা রাইট আনসার। নেক্সট আসো, এগুলো খুবই সহজ। কখনোই এই বড় সূত্র নিয়ে সমাধান করতে যাবে না। দেখবা গাইড বইয়ে CRMS 1, CRMS 2, পরে আবার CRMS 2 ডিভাইডেড বাই CRMS 1, এত দরকার নাই ভাই। তুমি জাস্ট খালি দেখবা কোন টাকার কত গুণ। এই ধরনের প্রশ্ন আসলে জাস্ট তুমি ওই দুইটার মধ্যে সম্পর্ক, বড় সূত্রটা প্রয়োজনে একবার লিখে নিবা, তারপরে তুমি এখান থেকে এই যে এইভাবে সম্পর্ক স্থাপন করে জাস্ট খালি মান বসাই দিবা। বুঝতে পারছো? টাইম নষ্ট করা যাবে না। টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। অন্তত এই যে ফিজিক্স সাবজেক্টে, ম্যাথে, সায়েন্সের সাবজেক্টগুলোতে টাইম ম্যানেজমেন্ট ভাইয়া খুবই প্যারা দিবে। খালি বায়োলজিতে তোমরা একটু রিলিফ পাবা, কারণ মুখস্থ যদি থাকে, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি দেখা মাত্র মানে বায়োলজিতে 25 মিনিট লাগে না আসলে, 25 মিনিটের আগেই তুমি সমাধান করতে পারবা। বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলাতে তুমি স্মার্টলি যদি ক্যালকুলেশন না করতে পারো, স্মার্টলি যদি থিঙ্কিং না করতে পারো, স্মার্টলি যদি ডিল না করতে পারো, তাহলে কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না ভাই। বারবার করে বলতেছি, দেখা যাবে যে পরীক্ষার হলে এই আফসোসটা কিন্তু অনেক বেশি যে শালার আমার সবই কমন ছিল কিন্তু আমার টাইম ছিল না। এই আফসোস থেকে তুমি বের হইতে পারবা না, এটা কিন্তু মারাত্মক আফসোস। এই কাজটা যাতে কখনোই পরীক্ষার হলে না হয়। ওকে, আর আজকে আমি 9টা থেকে 10টার মধ্যে একটা গাইডলাইন দিয়ে দিব যে কিভাবে তুমি এমসিকিউ তে ভালো করতে পারবা। আই এডুকেশন ফেসবুক পেজে
তোমরা রেকর্ড ভিডিওটা দেখতে পারবা ইনশাল্লাহ। সবাই এই রেকর্ড ভিডিওটা দেখবা। আমি তোমাকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করব যে কি পদ্ধতি মেনটেন করলে তুমি এমসিকিউতে 25 মিনিটের মধ্যে সবগুলো অ্যান্সার করে ফেলতে পারবা। সবাই রেকর্ড ভিডিওটা দেখে নেবে। আমি ক্লাসটা শেষেই শুট করব, শুট করে আপলোড করে দিব। বুঝতে পারছো? সবাই দেখবা। 25-এ 25 পাওয়ার ইচ্ছা থাকলে সবাই ভিডিওটা দেখবা। 9টা থেকে 10টার মধ্যে ইনশাআল্লাহ আমি আপলোড করে দিব। ওকে, সো চলো নেক্সটে আসো দেখি বাবা। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া গ্যাস অণুর গড় মুক্ত পথ, অর্থাৎ গ্যাস অণুর আমাদের গড় মুক্ত পথের গ্যাসের ঘনত্বর সাথে কি সম্পর্ক আসলে, ঠিক আছে? সো দেখেন এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্ট সালে যে জিএসটিতে অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছিল। দেখো আমি গড় মুক্ত পথের একটা স্পেশাল টেকনিক দিয়ে দেবো। তুমি জাস্ট গড় মুক্ত পথ প্রশ্ন আসলেই যাতে সুন্দরভাবে অ্যান্সার করতে পারো গড় মুক্ত পথ থেকে, ঠিক আছে? তো গড় মুক্ত পথের কি জিনিসটা মনে রাখতে হবে তোমাকে, একটু জাস্ট খেলে তোমাকে দেখো আমি নোট করে দিচ্ছি, ঠিক আছে? তো গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ, গড় মুক্ত পথের সাথে জাস্ট একটারই সমানুপাতিক সম্পর্ক, বাকি সব ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেটা কি দেখো, গড় মুক্ত পথ সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক, বাকি এন এ স্কয়ার পি রো এই সবগুলাই ব্যস্তানুপাতিক। এখন এনটা কি আবার, এনটা হচ্ছে একক আয়তনে অণু সংখ্যা। এটা কি একক আয়তনে, আয়তনে অণু সংখ্যা, একক আয়তনে কি ভাইয়া অণু সংখ্যা, একক আয়তনে কি ভাইয়া অণু সংখ্যা। এটা কি ভাইয়া, এটা হচ্ছে অণুর ব্যাস, এটা কি অণুর ব্যাস, এগুলো লিখে দিচ্ছে না হলে তোমরা ভুলে যাবা। অণুর ব্যাস। আর পিটা কি, এটা তো করার কোনো দরকার নাই, চাপ ঘনত্ব। তাহলে দেখো আমাদের কি ঘনত্বের সাথে কি সম্পর্ক বাবা, এই যে ঘনত্ব, ঘনত্বের সাথে কি সম্পর্ক, জাস্ট আমাদের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো ব্যস্তানুপাতিক কোথায় আছে, গ নাম্বারটা। মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কোনো একটা বোর্ডে ইনশাআল্লাহ হুবহুব কমন পেতে যাচ্ছ তোমরা। ওকে শুভ, এটা একটু ভালো মতো মনে রাখবা। জাস্ট কি যে ভাইয়া আমার শুধুমাত্র তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক, বাকি যা আছে সব ব্যস্তানুপাতিক। যদি খালি বলে যে অণুর ব্যাস, তখন হবে বর্গের ব্যস্তানুপাতিক, বাকি সবই ব্যস্তানুপাতিক। ওকে বুঝতে পারছো ভাইয়া, বুঝতে পারছো? তো চলো নেক্সটে চলে যাবো, নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে, অণুর গ্যাসের অণুর গতিশক্তি কত। দেখছো কত বোর্ডে আসছিল, এটা মুখস্থ রাখতে হবে। দেখো আমি সবাই একটু উত্তর করো, আমি বেশ কয়েকটা সূত্র আছে যেটা তোমাকে ঠাড়া মুখস্থ করতে হবে, ওইটা আমি নোট করে দিব। বেশ কয়েকটা সূত্র আছে গতিশক্তি রিলেটেড, তো আমি মনে মুখস্থ করার জন্য তোমাকে নোট ডাউন করে দেবো। আগে এটা অ্যান্সার করো দেখি ভাইয়া, এইটা অ্যান্সার করতে পারো কে কে বলো। দেখো আমাদের ডিরেক্ট সূত্র কিন্তু গ্যাসের অণুর গড় গতিশক্তি কত হবে, যে গ্যাসের অণুর গতিশক্তি হলো আমাদের হচ্ছে 3/2 কেটি, 3/2 কেটি। এখন দেখো এই গতিশক্তির আরো বেশ কয়েকটা সূত্র আছে যেগুলো ডিরেক্ট এমসিকিউতে কমন আসবে ইনশাআল্লাহ। তো আমরা সেটা একটু তোমাকে নোট করে দিই। দেখো তোমাকে যদি বলে যে ভাই এন মোল গ্যাসের গতিশক্তি, এটা এখান থেকে ম্যাথও আসে, এই সূত্র থেকে ম্যাথও আসবে, ম্যাথও আসে যে এন মোল গ্যাসের গতিশক্তি কি ভাইয়া, এন মোল গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু কি হবে 3/2 nRT। এখানে টি তাপমাত্রা, আর সর্বজনীন গ্যাস ধ্রুবক, এন হচ্ছে মোল সংখ্যা। ওকে আচ্ছা, তারপরে যদি আমি বলি যে ভাইয়া প্রতি অণুর গড় গতিশক্তি কত, তোমাকে যদি এরকম প্রশ্ন আসে যে ভাই প্রতি অণুর গড় গতিশক্তি, প্রতি অণুর গড় গতিশক্তি অর্থাৎ এই কে কাইনেটিক এনার্জি, তাহলে কি হবে ভাইয়া, তখন হবে 3/2 কেটি, 3/2 কেটি। আবার যদি আমি তোমাকে বলি যে ভাইয়া প্রতি একক আয়তনে গড় গতিশক্তি, দেখো পার্থক্য আছে কিন্তু কথাগুলার। একক আয়তনে, একক আয়তনে গড় গতিশক্তি, গড় কাইনেটিক এনার্জি কত হবে, তখন হবে ভাইয়া 1/3 রো সি স্কয়ার, 1/3 রো সি স্কয়ার। ওকে আর যদি বলে যে ভাই গ্যাসের গতীয় সমীকরণ, এটাও মাঝে মাঝে আসতে পারে, গ্যাসের গতীয় সমীকরণ কি ভাইয়া, গতীয় সমীকরণ, গ্যাসের গতীয় সমীকরণটা কি হবে, সেটা হবে 1/3 mnc স্কয়ার, 1/3 mnc স্কয়ার, এটা হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ। তাহলে দেখো এই কয়েকটা সূত্র তোমাকে মাস্ট মুখস্থ রাখতে হবে, ডিরেক্ট পরীক্ষায় চলে আসতে পারে। এই কয়েকটা সূত্র তোমাকে মাস্ট মুখস্থ রাখতে হবে, ডিরেক্ট পরীক্ষায় চলে আসতে পারে, ডিরেক্ট সূত্রই আসতে পারে। আর এই প্রথমটা থেকে ম্যাথমেটিক্স আসে, প্রথমটা ম্যাথমেটিক্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ম্যাথমেটিক্স তোমরা ইনশাআল্লাহ আমরা একটু পরেই সমাধান করব যে কি টাইপের প্রশ্ন আসতে পারে, একটু পরেই সমাধান করব যে ভাইয়া কি টাইপের প্রশ্ন আসতে পারে। ওকে নেক্সটে আসো। দেখো এই যে বলতে বলতে চলে আসছে গতিশক্তি। দেখো এই যে আমরা 27°C তাপমাত্রায় 2 গ্রাম নাইট্রোজেনের মোট শক্তি কত। তাহলে দেখো এখান থেকে এন মোল গ্যাস, এখান থেকে ভাই এন এর সূত্র কি জানি, এন ইকুয়াল টু W/M না, অবশ্যই এটা গ্রাম এককে থাকবে, কারণ আমরা যত আণবিক ভর মুখস্থ করছি পর্যায় সারণী থেকে সেগুলো সবগুলাই গ্রাম এককে ছিল, তার মানে দুইটাই গ্রাম এককে বসবে, এখানে কিন্তু কেজি না। কেজিতে আমরা আলটিমেটলি কি করব, বানাই নিব পরবর্তীতে যদি কন্ডিশন লাগে আমাদের। তাহলে দেখো এখান থেকে আমরা যদি প্রশ্নটা সমাধান করতে চাই, তাহলে আমরা মান বসাই দাও যে ভাইয়া আমাদের হচ্ছে ই কে ইকুয়াল টু, যেহেতু আমরা ওইখান থেকে মোল সংখ্যা বের করতে পারবো, তার মানে আমরা 3/2 nRT এই সূত্র দিয়ে সমাধান করতে পারবো। তো দেখেন
এখন আমরা 3/2 বসাই দাও, n এর মান w বাই হচ্ছে আমাদের হচ্ছে কি w বাই m, তাহলে w এখানে অবশ্যই কেজিতে না কিন্তু গ্রামে নিতে হবে, কারণ আমরা আণবিক ভর গ্রামেই বসাবো, কারণ পর্যায় সারণীতে যতগুলো ভর শিখছি সেগুলো সবই গ্রাম, তাই না? সো দেখো এখানে 3 আমাদের সরি 3 কেন, তাহলে w n ইকুয়াল টু w বাই m, তার মানে 2 ডিভাইডেড বাই m। নাইট্রোজেনের ভাইয়া, নাইট্রোজেন না, হ্যাঁ নাইট্রোজেনের আমাদের ভর কত 28, আর এখানে আর এর মান কত 8.314, আর টি এর মান কত বাবা 27, তাহলে 273, তাহলে 300 কেলভিন। সো এখানে ক্যালকুলেশন করো, যা আসবে সেটাই মূলত অ্যান্সার, যা আসবে সেটাই মূলত অ্যান্সার। সবাই একটু উত্তর করো দেখি ভাইয়া, সবাই একটু উত্তর করো, সবাই দ্রুত, দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারো, দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারো, দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারো, সবাই একটু অ্যান্সার করো দেখি ভাইয়া, সবাই দ্রুত, সবাই দ্রুত, কত হবে কত হবে কত হবে, দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারছো, সবার আগে কে 14 নাম্বার কি বি বলছো, 14 বি, সবাই 14 বি বলতেছো, হাই হাই, বি তো হওয়ার কথা না রে, বি তো হওয়ার কথা না, সবাই ক্যালকুলেশন চেক করো, বি তো হওয়ার কথা না, বি তো হওয়ার কথা না, সবাই বি বলতেছো, হাই হাই করছে কি, দেখো ভালো মতো ক্যালকুলেশন করো রে, দেখো তোমরা কি এই দুই কেটে দাও, তারপরে এই যে দেখো আমি দেখো তোমাদের জন্য চেক করি কি অবস্থা, দেখি কি অবস্থা হয়। 8.314 ইন্টু অবস্থায় 300 ইন্টু অবস্থায় আছে হচ্ছে 3 ভাগ হচ্ছে আমাদের 28, 267, কি রে সিম্পল ক্যালকুলেশন তোমরা ভুল করতেছো কেন, 267 পয়েন্ট সামথিং। সো আমাদের পয়েন্ট দরকার নাই, আমাদের জাস্ট 267 দাগাইলেই চলবে। সো এটা ভুল করলা কেমনে ভাই, এটা ভুল করলা কেমনে, কিছু বুঝলাম না, এই ক্যালকুলেশন এত সহজ ক্যালকুলেশন ভুল করা যাবে না, এত সহজ ক্যালকুলেশন ভুল করা যাবে না। ওকে, এই যারা উত্তর করতেছো, এই যে আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে কোনটার উত্তর করছে, দেখো পাশে কিন্তু প্রশ্নের নাম্বার দেওয়া থাকে, পাশে কি দেওয়া থাকে ভাইয়া, প্রশ্নের নাম্বার দেওয়া থাকে। সো অবশ্যই অবশ্যই কি করবা, প্রশ্নের নাম্বার সহ অ্যান্সার করবা, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে কোনটার অ্যান্সার করছো তুমি। ওকে, তো চলো আমরা নেক্সটে চলে যাবো বাবা। দেখো নেক্সটে কি বলছে, যে দ্বি পারমাণবিক গ্যাসের অণুর স্বাধীনতার মাত্রা কত। তো এটা স্বাধীনতার মাত্রা ভাই ফিক্সড, এটা মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ। দেখি কার কার মুখস্থ আছে, সবাই একটু উত্তর করো দেখি, দেখি ভাইয়া কার কার মুখস্থ আছে, সবাই একটু উত্তর করেন, দেখি ভাইয়া কার কার মুখস্থ আছে। স্বাধীনতার মাত্রা আমি তোমাদেরকে নোট করে দিব, আসলে স্বাধীনতার মাত্রা আলটিমেটলি কি কি মনে রাখতে হবে তোমাকে। দেখো স্বাধীনতার মাত্রা এবং গামার মান, দুইটা জিনিস মনে রাখতে হয়, স্বাধীনতার মাত্রা এবং গামার মান। তাহলে দেখো স্বাধীনতার মাত্রা, এটাকে এফ ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা। ওকে, স্বাধীনতার মাত্রা দেখো এক পারমাণবিক গ্যাসের জন্য, এক পারমাণবিক, পারমাণবিক, এখন এক পারমাণবিক গ্যাস আলটিমেটলি এটা তোমাকে বারবার এক পারমাণবিক দিয়ে থাকবে না, মাঝে মাঝে তোমাকে উদাহরণও দিয়ে দিতে পারে, উদাহরণ, উদাহরণ। সো এক পারমাণবিক গ্যাস কোনগুলান, উদাহরণ, উদাহরণ, এটা মনে রাখবা। এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাস নরমালি হচ্ছে আমাদের কি, যেগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। ওকে, সো মনে রাখবা। সো এক পারমাণবিক গ্যাসের জন্য আমাদের আমাদের কি ভাইয়া, স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। আবার যদি আমি বলি যে দ্বি পারমাণবিক গ্যাসের জন্য, দ্বি পারমাণবিক যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এই যে উদাহরণগুলো মনে রাখবা, ঠিক আছে, উদাহরণ দিয়েও পরীক্ষায় আসে। সো আমাদের এই দ্বি পারমাণবিকের জন্য হচ্ছে কত 5। আর আমি যদি বলি ভাই 3 পারমাণবিক, অথবা যদি তোমাকে বলা হয় বহু পারমাণবিক, 3 এর বেশি থাকে, যেমন আমাদের ওজোন, ঠিক আছে, 3 পারমাণবিক। সো আলটিমেটলি এটার জন্য কত হবে ভাইয়া, এটার জন্য হবে আমাদের 6, এটার জন্য হবে 6। এখন যদি তোমার স্বাধীনতার মাত্রা জানা থাকে, তাহলে তুমি কি গতিশক্তি বের করতে পারবা। তো গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে দেখো আমাদের এফ ডিভাইডেড বাই 2 কেটি, এফ ডিভাইডেড বাই 2 কেটি, এটা হচ্ছে ছোট হাতের এফ, এটাই হচ্ছে স্বাধীনতার মাত্রা। ঠিক আছে, তোমার যদি স্বাধীনতা, এখন যদি আমি তোমাকে বলতাম দ্বি পারমাণবিক গ্যাসের জন্য গতিশক্তি কত, তখন তুমি লিখতা ডিরেক্ট 3/2 কেটি। আর যদি আমি বলতাম যে ভাই ত্রিপারমাণবিক গ্যাসের জন্য গতিশক্তি কত, যেখানে স্বাধীনতার মাত্রা দেওয়া থাকবে, সেটা হচ্ছে 6/2 কেটি, অর্থাৎ আমাদের 3 কেটি। এইভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তো গতিশক্তি স্বাধীনতার মাত্রা থেকে তুমি গতিশক্তি নিতে পারবা। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য কত ভাই 5, তো আমাদের মুখস্থ করতে হবে 5। গ নাম্বারটা রাইট আনসার, গ নাম্বারটা রাইট আনসার। এখন দেখো গামার মান, গামার মান দেখো, গামার মান এই যে আমরা যেটাকে বলি কি ভাই, গামা কি, এই যে সিপি ডিভাইডেড বাই সিভি ইকুয়াল টু গামা, এটা আমি তোমাকে আদর্শ তাপগতিবিদ্যায় পড়াবো, তাপগতিবিদ্যায় পড়াবো সেকেন্ড পার্টে। ওকে, সো এই গামার মানটাও কিন্তু মুখস্থ রাখতে হয়। সো গামার মান এক পারমাণবিকের জন্য গামার মান কত, এটাও কিন্তু পরীক্ষায় ডিরেক্ট আসে, একটু মুখস্থ করে রাখবা 1.67, 1.67। দ্বি পারমাণবিকের জন্য কত ভাইয়া, দ্বি পারমাণবিকের জন্য গামার মান 1.4, এবং ত্রি বা বহু পারমাণবিকের জন্য কত ভাইয়া গামার মান, এটা হচ্ছে 1.33। সো এই দুইটার মধ্যে ইনশাআল্লাহ যে কোনো একটা বোর্ডে দেখো গামার মান এবং স্বাধীনতার মাত্রা, যে কোনো বোর্ডে তুমি 100% শিওর থাকো একটা প্রশ্ন আসবেই,
একটা প্রশ্ন আসবেই। সো এই ইনফরমেশনটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। এই ইনফরমেশনটা একটু কষ্ট করে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। ওকে, এই তো শাবাশ। তো চলো নেক্সটে চলে যাব। এই যে অলরেডি বলেই দিছে স্বাধীনতার মাত্রা শক্তি কত, এটা তোমরাই অ্যান্সার করো, এটা তোমরাই অ্যান্সার করো। কারণ ভাইয়া আমি দেখাই দিছি তোমাকে, কারণ ভাইয়া আমি তোমাকে দেখাই দিছি, কারণ আমি তোমাকে দেখাই দিছি। বলেন তো দেখি এটা কি হবে, বলেন তো দেখি এটা কি হবে, বলো 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 বলো, দ্রুত দ্রুত বলো বলো বলো, দ্রুত বলো, এটা কি হবে? একটু আগেই তোমাকে দেখাই দিছি যে ভাইয়া স্বাধীনতার মাত্রা 6, এটা হচ্ছে ত্রি বা বহুপারমাণবিকের ক্ষেত্রে তাহলে আমাদের গতিশক্তি হবে আমাদের হচ্ছে আমাদের F ডিভাইডেড বাই 2 kT, তার মানে আমাদের 6 ডিভাইডেড বাই 2 kT, তার মানে আমাদের 3 kT, 3 kT। সো 3 kT কোথায়? এই যে ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা। ওকে, 3 kT কোথায় ভাইয়া? ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা আমাদের রাইট আনসার। ঘ নাম্বার কেন বাবা, 16 ঘ নাম্বার কেন? 6 kT। আমাদের একটু আগেই তোমাকে সূত্র শিখাইলাম না? হ্যাঁ, এখনই শিখাই এখনই ভুল করে, এখনই শিখাই এখনই ভুল করে রে। ভুল করা যাবে না, কালকে পরীক্ষা, কালকে পরীক্ষা আপনাদের, ভুল করা যাবে না এখন। ওকে, নেক্সটে আসো। শিশির কি? শিশির হচ্ছে, দেখো শিশির আর শিশিরাঙ্ক এই দুটো কিন্তু কনফিউজিং, তোমরা মাঝে মাঝেই ভুল করো। দেখি সবাই কি কি অবস্থা, থিওরিটা মনে আছে কিনা। শিশির আর শিশিরাঙ্ক খুবই 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 গুরুত্বপূর্ণ। শিশির আর শিশিরাঙ্ক, শিশির আর শিশিরাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। দেখো শিশির কি আসলে, শিশিরটা কিন্তু হচ্ছে পানির ফোঁটা, শিশিরটা হচ্ছে পানির ফোঁটা। বাট আমি যদি বলতাম শিশিরাঙ্ক হলো কি, শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক কিন্তু তাপমাত্রা প্রকাশ করে। এই দুইটা কনফিউশন লাগানো যাবে না। দেখো এটা কিন্তু সিলেট বোর্ড 24 একদম রিসেন্ট সালেরই প্রশ্ন। শিশির পানির ফোঁটা, বাট শিশিরাঙ্ক হচ্ছে কি ভাইয়া? শিশিরাঙ্ক হচ্ছে তাপমাত্রা। এটা মেডিকেলেও আসছিল, ওকে, ভার্সিটিতেও আসে। সো এই জিনিসটা কখনোই ভুল করা যাবে না। এই জিনিসটা কি ভাইয়া? কখনোই 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 ভুল করা যাবে না। নেক্সটে আসো। দেখো আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? এটা সবাই জানো যে ভাইয়া হাইগ্রোমিটার। সো এটা মুখস্থ, কিচ্ছু করার নাই, জাস্ট একটু কষ্ট করে মুখস্থ করবা যে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ভাইয়া? হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার। আর স্টিগমোম্যানোমিটার এটা কি? এটা হচ্ছে রক্তচাপ, রক্তচাপ, ঠিক আছে। তারপরে যদি আমি তোমাকে বলি যে ভাইয়া ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি, কেউ বলতে পারবা? ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে সিসমোগ্রাফ অথবা রিক্টার স্কেল। মাত্রা যখন আসবে তখন রিক্টার স্কেল, অথবা যদি মাত্রার কথা না বলা থাকে তখন জাস্ট আমাদের কি? সিসমোগ্রাফ। ওকে, চলো এই স্কেলগুলোর নাম একটু কষ্ট করে মুখস্থ রাখতে হয়। ওকে, আচ্ছা নেক্সটে আসি আমরা। দেখো এই যে আপেক্ষিক আর্দ্রতা থেকে একটা সিম্পল ম্যাথ, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে তোমাদের। দেখো এখানে কি বলছে যে একটি স্থানে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ 10 পয়েন্ট আমাদের কি ভাইয়া? 10 পয়েন্ট হচ্ছে 52 মিলিমিটার পারদ, এবং আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 75%। এখন তোমাকে বলছে বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ কত, বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ কত সেটা তোমাকে বের করতে বলছে। সো এটা ম্যাথমেটিক্স সমাধান করে তোমাকে আনতে হবে। আমরা সবাই সূত্র কি জানি ভাইয়া? সূত্রটা জানি হচ্ছে আর ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%, তাই না? ইন্টু 100%। দেখো এখন কিন্তু আমাদের 100% লেখার দরকার নাই, কারণ আমাদের আর্দ্রতা আর এর মান দেওয়াই আছে। তাহলে আর এর মান যেহেতু দেওয়া আছে পার্সেন্টেজ আকারে, সো দরকার নাই। এখন তাহলে আমরা কি করব? এই বড় হাতের এফ বায়ুর আর্দ্রতা, এটা হচ্ছে কিন্তু দেখো লিখে দেই, এটা হচ্ছে বায়ু, আর এটা হচ্ছে আমাদের কি? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কে, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। ওকে, তাহলে দেখো বড় হাতের এফ এর মান বের করতে বলছে, তাহলে আমরা কি করব ভাই? আমরা কি করতে পারি? দেখো এখান থেকে তাহলে আমরা এখান থেকে দেখো আমরা ছোট হাতের এফ ডিভাইডেড বাই আর, তাহলে এফ এর মান কত বাবা? যে 10.52, আর এখানে আর এর মান 75%। সো 75% বসাই দাও, ক্যালকুলেট করো, অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেট করো, অ্যান্সার চলে আসবে। সবাই একটু উত্তর করো দেখি কত হবে ভাইয়া। সবাই দ্রুত একটু উত্তর করো, সবাই দ্রুত একটু উত্তর করো। 75% কেমনে পার্সেন্টেজকে ভাঙাবা? 75 ডিভাইডেড বাই 100। ওকে, সবাই একটু উত্তর করো। এই যে 20 এর এ, সবাই পেরে গেছো। 20 এর এ নাম্বারটা রাইট অ্যান্সার। 20 এর এ নাম্বারটা কি ভাইয়া? আমাদের রাইট অ্যান্সার। 20 এর এ নাম্বারটা কি ভাইয়া? আমাদের রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিক ভাবে। ওকে, বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার ক্লিয়ার, সবার ক্লিয়ার। তো চলো আমরা এখন নেক্সট অধ্যায়ে চলে যাবে, পদার্থের গাঠনিক ধর্ম। যেগুলো আদর্শ গ্যাস থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেগুলো আমরা দেখে ফেলছি। এখন আমরা পদার্থের গাঠনিক ধর্মতে চলে যাব। কি করব? পদার্থের গাঠনিক ধর্মতে চলে যাব। পদার্থের গাঠনিক ধর্মতে চলে যাব। দেখেন পদার্থের গাঠনিক ধর্মের সর্বপ্রথম আমরা সিকিউ সাজেশনটা দিয়ে দিচ্ছি যে আপনাকে কি কি টপিক দেখতে হবে। স্থিতিস্থাপকতা, এটার মধ্যে আপনি আয়তন গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক এবং পয়সনের অনুপাত, এই তিনটা জিনিস অবশ্যই দেখতে হবে। ইয়ং গুণাঙ্ক। সো এই দুইটা থেকে আসার সম্ভাবনাই সব থেকে বেশি। প্রথম দুইটা থেকে আসার সম্ভাবনাই সব থেকে বেশি যে ভাইয়া স্থিতিস্থাপকতা, এখান থেকে ভিতরে পড়বে হচ্ছে আয়তন গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, পয়সনের অনুপাত, আর একটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। যদি আসে ইয়ং গুণাঙ্ক থেকেই আমার মতে আসার সম্ভাবনা সব থেকে বেশি।
ইয়াং গুণাঙ্ক থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে দেখো তারের প্রসারণে কৃত কাজ, এটাও একটু গুরুত্বপূর্ণ আছে, দেখে যাবা। হুকের সূত্র এবং গ্রাফ সংক্রান্ত, গ্রাফ রিলেটেড যেগুলো আছে দেখে যাবা। এইখান থেকে আলটিমেটলি কিন্তু আসার সম্ভাবনা দেখো, এটা কিন্তু শর্ট সিলেবাসের অর্ধেকটা আছে অর্ধেকটা নাই, ঠিক আছে। সো আলটিমেটলি এখান থেকে অল্প কয়েকটা টপিক পড়লেই তোমার কমপ্লিট হয়ে যাবে। তো এখন এগুলো আসলে কিভাবে প্র্যাকটিস করবা ভাইয়া, এগুলো আসলে কিভাবে প্র্যাকটিস করবা? সো চলেন, আপনাকে সাজেশন শিট দিয়ে দেওয়া হবে, তো সাজেশন থেকে জাস্ট খালি একটু দেখে নেবেন। তো দেখেন এখানে জাস্ট খালি 2টা সিকিউ কমপ্লিট করবা। দেখো এই যে আমাদের আলটিমেটলি প্রথমটা উত্তর সহ দেওয়া আছে, দেখেন আমাদের এটা কি মূলত কি ওই যে কৃত কাজ সবকিছুই আছে এখানে, পয়সনের অনুপাত যা আছে সবকিছুই, যত এই যে ইয়ং গুণাঙ্ক থেকে আছে। জাস্ট আপনাকে এই যে পরবর্তীতে আলটিমেটলি এই যে 2 নাম্বার প্রশ্নের মাত্র 3টা প্রশ্ন আছে, এটা যে কৃন্তন গুণাঙ্ক, এটা একটু লেস ইম্পর্টেন্ট। 2 নাম্বার প্রশ্নটা চাইলে স্কিপও করতে পারো, বাট হঠাৎ মঠাৎ চলে আসে, এই জিনিসটা দেখবা। এইটা তোমাকে প্র্যাকটিস করতে সর্বোচ্চ কয় মিনিট লাগবে বলো তো? সর্বোচ্চ তুমি মনে করো 40 মিনিটের মধ্যে ডান করে ফেলতে পারবা, কারণ এখানে জাস্ট 2টা সিকিউ পড়লে ইনশাআল্লাহ এনাফ। ওকে, জাস্ট 2টা সিকিউ পড়লে ইনশাআল্লাহ এনাফ। সো এটার তুমি পিডিএফটা কই পাবা ভাইয়া? এই যে দেখানো আলটিমেটলি হচ্ছে উত্তর সহ পিডিএফটা, ক্লাসটা শেয়ার করে আলটিমেটলি জাস্ট খালি এডুকেশন সায়েন্সে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবা যে ভাইয়া পিডিএফটা দিয়ে দেন, তাহলে সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো সবাই 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 পিডিএফ কালেক্ট করে একটু চোখ বুলাই যাবেন, সবাইকে রিকোয়েস্ট করতেছি ভাইয়া। পিডিএফটা পেতে কি করতে হবে? আই এডুকেশন সায়েন্স সায়েন্স পেজে একটা জাস্ট খালি কি করবেন, নক করবেন। অবশ্যই কি করে সেটা শেয়ার করে একটা স্ক্রিনশট দিয়ে আপনি নক করলে আপনাকে দিয়ে দেওয়া হবে। শেয়ার করে স্ক্রিনশট দিয়ে নক করলেই আপনাকে পুরো পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওকে, পিডিএফ, হ্যাঁ পিডিএফ তো দিয়ে দিব ভাইয়া, পিডিএফ দিয়ে দিব শাইলা, পিডিএফ দিয়ে দিব। ওকে, পিডিএফটা কিভাবে পাবা আমি তো বলে দিলাম। ওকে, চলো আমরা ক্লাসে চলে যাবো এখন। সো এখন এটা বলেন একটু, দেখেন পদার্থের গাঠনিক ধর্ম থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আসলে সর্বোচ্চ একটা আসতে পারে, বা এখান থেকে একটু কম আসে, যেহেতু আমাদের কি শর্ট সিলেবাসে অর্ধেকটা আছে অর্ধেকটা নাই। সো এখান থেকে একটু কম আসার সম্ভাবনা আছে। সো যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই দিচ্ছি, যেগুলো আসার সম্ভাবনা আছে ভাইয়া সেগুলো তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। তাহলে দেখেন কমন পাবো, কমন তো দেখো আমি তো ভাই প্রশ্ন করি নাই, আমি কি করছি অ্যানালাইসিস করে বোর্ড প্রশ্নগুলো দেখে এমসিকিউ সিলেক্ট করেছি, সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতেছি। বোর্ড প্রশ্ন দেখে তোমাদের জন্য সিকিউ এর সাজেশন রেডি করছি, তোমাদের মাঝে শেয়ার করতেছি। সো আমি ভাই আমার পক্ষে যতটুকু করা সম্ভব আপনাদের জন্য বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে, আমি কিন্তু হুদাই এগুলান বলি নাই, ঠিক আছে। বোর্ড প্রশ্ন আপনি দেখেন, আপনি নিজেও অ্যানালাইসিস করতে পারবেন। সাজেশন বানানোর জন্য আসলে আহামরি জ্ঞানী হওয়া লাগে না, দেখে দেখে সাজেশন বানাইতে হয় জাস্ট খালি, ঠিক আছে। সো তুমি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা। সো আমি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের কাজটা সহজ করে দিছি। যারা আগে থেকে একটু সিরিয়াস স্টুডেন্ট না, ওদের সাজেশন ওরা নিজেরাই তৈরি করে, কারণ ওই তো নিজেই জানে যে ভাই বোর্ডে এতটা বারবার রিপিট আসতে পারবেন, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। সো আমি কি করছি ভাই, অ্যানালাইসিস করে আপনাদের জন্য সাজেশনটা রেডি করে দিছি। ওকে, সো ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, সাজেশন যদি কমপ্লিট করে যান ইনশাআল্লাহ, যদি হুবহুব কমন নাও পান, দেখেন ধরেন কঠিন প্রশ্ন হইলো, তবুও আপনি একটা ভালো মার্ক ক্যারি করে আসতে পারবেন। ওকে, এখন কেউই বলতে পারবে না যে ভাই আমার সাজেশন থেকে 100% কমন আসবে। ভাই ওই কি প্রশ্ন করছে? এটা তো কমন সেন্স ভাই, ওই তো প্রশ্ন করে না, ওই কেমনে জানবে 100% কমন আসবে? বাট আমরা তোমাদেরকে অ্যানালাইসিস করে সেটা প্রোভাইড করি, সেখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমন আসে, কারণ এটা বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। ওকে, বুঝতে পারছো ভাইয়া? চলো নেক্সটে আসি। দেখো নেক্সটে কি বলছে, যে কোনটি পদার্থের সাধারণ ধর্ম, বলো দেখি কোনটা পদার্থের সাধারণ ধর্ম। 21 নাম্বারটা কি হবে? কোনটা পদার্থের সাধারণ ধর্ম, বলো দেখি ভাইয়া, কোনটা পদার্থের সাধারণ ধর্ম? এটা সবাই জানি, আমাদের স্থিতিস্থাপকতা। এই টপিকটা কিন্তু সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, আমি কিন্তু সিকিউ এর জন্য তোমাদেরকে বলে দিছি। ওকে, সো কোনটা পদার্থের সাধারণ ধর্ম? সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। কোনটা পদার্থের সাধারণ ধর্ম? সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। নেক্সটে আসো, পীড়নের মাত্রা, এইটা ভাই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। এইখানে থেকে দুইটা মূলত মাত্রা আসে, এখান থেকে দুইটা মাত্রা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে পীড়ন আর একটা হচ্ছে সান্দ্রতা। এখন এত তো নাই, সান্দ্রতা তোমাদের টপিকে নাই, সান্দ্রতাও আসে, আর একটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক। এই তিনটা মাত্রা থেকে ইনশাল্লাহ কালকের পরীক্ষায় যে কোনো একটা বোর্ডে কমন পেয়ে যাবা, ঠিক আছে ভাইয়া। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, যদিও আসে হঠাৎ করে একটা ঢুকে যাইতে পারে। প্রথম অধ্যায় থেকে জাস্ট একটা কনসেপ্ট দেখে যাবা, ত্রুটি। যদি এমসিকিউ আসে এইখান থেকেই আসবে, প্রথম অধ্যায়, ঠিক আছে। প্রথম অধ্যায় থেকে আসার সম্ভাবনা কম, কিন্তু বিগত বছরে কিন্তু এখান থেকে আসছিল, এমসিকিউ আসে, ঠিক আছে। জাস্ট এই একটা সাজেশন দিলাম, এই ত্রুটি দেখে যাবা। ত্রুটি এখানে আলটিমেটলি ব্যাসার্ধ ত্রুটি, আয়তন ত্রুটি, এইটা দেখে যাবা জাস্ট। ত্রুটি কনসেপ্টটা শতকরার ত্রুটি,
শতকরা ত্রুটিটা দেখবা, যদি আসে ইনশাল্লাহ এখান থেকে চলে আসবে। যদি আসে প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন, তাহলে এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে। ওকে, তাহলে পীড়ন, দেখো পীড়ন আর চাপ কিন্তু একই জিনিস, ঠিক আছে? পীড়ন আর চাপ কিন্তু ভাইয়া একই জিনিস, পীড়ন আর চাপ কিন্তু ভাইয়া একই জিনিস। ওকে, সো এখন দেখেন এইখান থেকে আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারবো। দেখো চাপের সূত্র তো সবাই জানি, P = F / A। সো আলটিমেটলি আমাদের কি এফ এর মাত্রা কি mL/T⁻², এর মাত্রা হচ্ছে L²। তাহলে এখানকার একটা এল, এখানকার একটা এল কাটা, তার মানে নিচে একটা এল থাকিয়ে যাচ্ছে, তার মানে mL−1 T⁻²। এটাই মূলত অ্যান্সার, mL−1 T⁻²। কোথায় আছে বাবা? গ নাম্বারটা রাইট অ্যান্সার। কি আছে? গ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? বলেন দেখি সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো দেখি, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো দেখি, সবাই ক্লিয়ারলি বুঝছেন? সবাই ক্লিয়ারলি বুঝছেন? সো পীড়ন আর চাপ আলটিমেটলি একই জিনিস। সো এই জিনিসটা জাস্ট খালি মনে রাখবা। ওকে, নেক্সটে আসো। এই তো সবাই পারছো, এই তো ভাইয়া সবাই পারছো। সো আমরা নেক্সটে চলে যাবো। ওকে, আচ্ছা নেক্সটে চলে যাই। দেখেন নেক্সটে কি বলছে, এই যে আমাদের অসহ পীড়ন, অসহ ভার, এখান থেকে প্রশ্ন যদি একটু কঠিন হয় তাহলে এই ধরনের প্রশ্ন আসে, আর এই ধরনের প্রশ্নের সাথে আপনারা বেশি একটা ইউজ টু না, কারণ এই টপিকটা ভালো লাগে না কারোই। তো দেখেন আমি একদম সহজভাবে আপনাদের একটু বোঝানোর ট্রাই করি। এখানে কি বলছে যে ভাইয়া একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কয়ার এবং অসহ ভার 100 কেজি। এখন তারের অসহ পীড়ন কত? তারের অসহ পীড়ন কত? তারের কি বলছে ভাইয়া? অসহ পীড়ন কত? তাহলে দেখো অসহ ভার এবং অসহ পীড়ন এইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। চলো, অসহ ভার এবং অসহ পীড়ন, অসহ ভার এবং অসহ পীড়ন এটা নিয়ে চলো একটু আলোচনা করি। ঠিক আছে, তোমাদেরকে একটু দেখাই দেই অসহ পীড়ন আর অসহ ভার। এখানে তোমাকে সূত্র সমূহ, যেই দুইটা সূত্র জাস্ট খেলে রাখবে, দুইটা সূত্র একটু কষ্ট করে মুখস্থ করবা, দুইটা সূত্র একটু কষ্ট করে মুখস্থ করবা। সেটা কি কি সেটা দেখো, সেটা কি কি ভাইয়া? আমাদের এইখান থেকে কি কি লাগবে দেখো। অসহ পীড়ন, অসহ পীড়নের সূত্রটা কি আসলে? অসহ পীড়ন ইকুয়াল টু অসহ ভার, অসহ অসহ ভার, অথবা অসহ ভারের জায়গায় অসহ বল অথবা ওজন দুইটাই থাকতে পারে, বল অথবা ওজন দুইটাই থাকতে পারে, ভার ওজন বল, অসহ ভার ওজন বল দুইটাই তিনটাই থাকতে পারে, ডিভাইডেড বাই ভাইয়া ক্ষেত্রফল। এই সূত্রটা একটু কষ্ট করে মুখস্থ রাখবা। আরেকটা আছে অসহ ভার যদি বের করতে বলে, তাহলে অসহ ভারটা কেমনে বের করবা? দেখেন অসহ ভর, অসহ ভার, অসহ ভার কিভাবে বের করবা? অসহ ভার বের করার টেকনিক হচ্ছে অসহ ওজন ইন্টু জি, ইন্টু জি। তাহলে দেখেন এখানে কি বলছে? অসহ পীড়ন বের করতে বলছে আপনাকে। কি বলছে ভাইয়া? অসহ পীড়ন বের করতে বলছে, অসহ পীড়ন। তাহলে অসহ ভার, তাহলে দেখেন ওই যে এই সূত্র ফেলাই দিব আমরা, প্রথম সূত্রটা অসহ ভার, অসহ ভার কত? 100 100 100 100। অসহ ভার, অসহ ভার আলটিমেটলি কি করব? এই যে অসহ ভার বা অসহ ওজন, তাহলে আলটিমেটলি এখানে দেখো তাহলে ডিরেক্ট কি আসতেছে আমাদের 100 ডিভাইডেড বাই আমাদের কত চলে আসতেছে ভাইয়া? ক্ষেত্রফল। সো ক্ষেত্রফল দেওয়াই আছে 2 মিলিমিটার, তাহলে 2 মিলিমিটার থাকলে মিলিমিটার স্কয়ার থাকলে 3, তার মানে 10⁻6 হয়ে যাবে। সো এটা ক্যালকুলেশন করেন দেখি। আচ্ছা এটা কি অসহ ভার না অসহ ওজন? অসহ ভার, অসহ ভার, অসহ ভার, তাহলে তো একটা 9.8 যুক্ত হবে। দেখো এই যে অসহ ভার, এই যে 9.8, এটাকে জাস্ট ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার চলে আসবে। হ্যাঁ দ্রুত সবাই একটু করেন দেখি কত হবে, সবাই একটু করেন দেখি ভাইয়া কত হবে অ্যান্সার, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন, জাস্ট ক্যালকুলেশন। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন। সূত্র মনে থাকে না, সূত্র মনে থাকে না, সূত্র মনে থাকে না, পরীক্ষার আগের দিন এসে যদি বলো সূত্র মনে থাকে না, ভাই এখন আমি তোমাকে যেই টেকনিকেই বলি তোমার পক্ষে মুখস্থ করা সম্ভব না, কারণ ওই সময়টা নাই। ঠিক আছে, এখন আল্লাহর নাম নিয়ে পরীক্ষায় চলে যাবা, আল্লাহ ভরসা। ওকে, আচ্ছা ওকে, চলো 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 চলো, কি আছে? কত 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 বলো দেখি। 23-এর কত হবে? 23-এর ক্যালকুলেশন করে দেখবে, এটা খ নাম্বার চলে আসবে। ওকে, জাস্ট ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। নেক্সটে আসো, নেক্সটে আসো দেখি ভাইয়া কি বলছে। নিচের কোনটি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বেশি? সব থেকে বেশি স্থিতিস্থাপক হচ্ছে নিকেল, মনে রাখবা। সব থেকে বেশি স্থিতিস্থাপক নিকেল, সব থেকে বেশি স্থিতিস্থাপক নিকেল। ওকে, সব থেকে বেশি স্থিতিস্থাপক নিকেল। সো চলো আমরা, এটা একটা সীমা আছে বইয়ের মধ্যে, সুন্দর একটা চার্ট দেওয়া আছে, পারলে ওই চার্টটা একটু দেখবা। ওকে, নেক্সটে আসো যে ভাইয়া হুকের সূত্র, হুকের সূত্র পীড়ন আর বিকৃতি কি ভাই? হুকের সূত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। খুবই সহজ, একটু কষ্ট করে মনে রাখবা, থিওরি টাইপ প্রশ্ন, একটু কষ্ট করে মনে রাখবা, থিওরি টাইপ প্রশ্ন। নেক্সটে আসো, নেক্সটে আসো দেখি ভাইয়া কি বলছে যে ভাইয়া একটা সম্পূর্ণ দৃঢ় বস্তুর এই অঙ্গনাঙ্ক কত? দেখো তোমাকে যদি স্পেসিফিক ভাবে বলে যায় দৃঢ় বস্তুর এই অঙ্গনাঙ্ক কত,
দৃঢ় বস্তু জীবনে প্রসারণ হয় না, দৃঢ় কারণ এটা শক্ত, এটা জীবনে প্রসারণ হবে না। আর আমরা কি জানি ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, তাই না? ওয়াই ইকুয়াল টু কি জানি, যে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, তাই না? দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমাদের কি হবে ভাইয়া, আমাদের বিকৃতি যেহেতু হচ্ছে না, তাহলে ড্যাশ 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 সংখ্যা ডিভাইডেড বাই 0, তার মানে ইনফিনিটি চলে আসবে। যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0, যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0 মানে ইনফিনিটি। আপনি চাইলে এটা কষ্ট করে মুখস্থ রাখবেন যে ভাইয়া দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক অলওয়েজ ইনফিনিটি, ফিক্সড এটা। দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক ইনফিনিটি, দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক ইনফিনিটি, দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক ইনফিনিটি, মুখস্থ রাখবা। ওকে, নেক্সটে আসো। দেখো ইয়ং গুণাঙ্কর মাত্রা কি, ইয়ং গুণাঙ্কর পরীক্ষায় আসার জন্য খুবই 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 মারাত্মক গুরুত্বপূর্ণ। ইয়ং গুণাঙ্কর মাত্রা এটা পরীক্ষায় আসার জন্য ভাইয়া একদম 100% গুরুত্বপূর্ণ। দেখো আমরা ওয়াই এর সূত্র কি জানি, যে ভাইয়া এফ এল ডিভাইডেড বাই এ এল, তাহলে এখান থেকে মাত্রা আনো এম এল টি ইনভার্স 2, আর এখানে এল এল তো কাটাই। আমাদের ইয়ং গুণাঙ্কের মাত্রা, চাপের মাত্রা, পীড়নের মাত্রা একই জিনিস এগুলান, তার মানে এখানে থেকে এল স্কোয়ার আসবে, তাহলে এটা গেল। আর তাহলে আলটিমেটলি আমাদের এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। দেখো পীড়ন ইয়ং গুণাঙ্ক, পীড়ন, তারপরে হচ্ছে চাপ, তারপরে হচ্ছে ইয়ং গুণাঙ্ক ওয়াই, এই সবগুলোর মাত্রা সেম। কারণ কি ভাই, বিকৃতির কোনো মাত্রা নাই, একক মাত্রা নাই। দেখো এই পার্টটা বিকৃতি বোঝাচ্ছে না, পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। সো আলটিমেটলি এটা কি, এটা হচ্ছে বিকৃতি। আমরা সবাই জানি বিকৃতির কোনো একক মাত্রা নাই, এটাও প্রশ্ন আকারে আসতে পারে যে ভাই কোনটার একক নাই, সেটা হচ্ছে বিকৃতি। কোনটার একক নাই, বিকৃতি। আরো একটা জিনিসের একক নাই, সেটা কি, পয়সনের অনুপাত। ঠিক আছে, সেখানেও কোনো একক থাকবে না। ওকে, নেক্সটে আসো ভাইয়া। নেক্সট প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। নেক্সট প্রশ্নটা দেখো, যে 1 মিটার দীর্ঘ একটি তারে 10⁵ নিউটন মিটার ইনভার্স 2 বল প্রয়োগে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেল আমাদের কত, 0.001 মিটার। তাহলে ইয়ং গুণাঙ্ক কত? ভাই এটা জাস্ট খালি ম্যাথমেটিক্যাল, তুমি জাস্ট আমি সূত্রটা দেখাই দিচ্ছি, মান বসাই দিলেই চলে আসবে। আমরা একটু আগেই শিখলাম যে ভাইয়া ইয়ং গুণাঙ্কের সূত্র হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এ এল। এখান থেকে আমাদের মান বসাই দাও, মান বসাই দিলেই চলে আসবে। দেখো এত মিটার দীর্ঘ তারের এত বল প্রয়োগ করছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো এত, সব কিছুর মান দেওয়া আছে, তাহলে আমাকে জাস্ট খালি বের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমাদের বল প্রয়োগ করছে, দেখেন এখানে বলটা কিন্তু এই যে এখানে এইটাই হচ্ছে কিওয়ার্ড, বল প্রয়োগ করছে, বলের একক তো নিউটন, বাট এখানে এককটা দেখছেন নিউটন মিটার ইনভার্স 2, দেখছেন? এটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। দেখো যে কোনো একটা বোর্ডে আসতে পারে কালকের পরীক্ষায়। দেখেন বল, তারে এত বল, বলের একক আবার দিচ্ছে নিউটন মিটার ইনভার্স 2, তার মানে আপনাকে এই জিনিসটার মানেই এফ ডিভাইডেড বাই এর মানেই দেওয়া আছে হচ্ছে 10⁵, কারণ এটার একক আনো নিউটন মিটার স্কয়ার, তার মানে মিটার ইনভার্স 2 হয়ে গেল। বুঝছো? তার মানে আলটিমেটলি এই পুরো জিনিসটার মানেই 10⁵, আর এখানে আলটিমেটলি তারপরে যদি আমরা মান বসাই দেই, তাহলে আমাদের 1 মিটার ছিল আদি দৈর্ঘ্য, পরিবর্তন হয়ে গেছে কত, 0.001। এটাকে ক্যালকুলেশন করেন, অ্যান্সার চলে আসবে 10⁸। ঘ নাম্বারটা রাইট অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো আপনি বল দেখা মাত্রই খালি ভাইবেন না যে ভাই খালি এফ এর মান দেওয়া আছে। ঠিক আছে, আপনি একটু একক গুলানো খেয়াল রাখবেন। একটু কি রাখবেন ভাইয়া, একক গুলাও খেয়াল রাখবেন। একক গুলাও খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা। সো নেক্সটে আসি, চলো নেক্সটে কি বলছে যে ভাইয়া আয়তনের বিপরীত রাশি কোনটা, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। দেখো এটা অনেকবার বোর্ডে অলরেডি আসছিল। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে সংনমতা, খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট একটু দেখে যাবা। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি, সংনমতা। পয়সনের অনুপাত এটা 100% গুরুত্বপূর্ণ, যে কোনো একটা বোর্ডে কালকের ইনশাআল্লাহ দেখতে পারবা। ওকে, পয়সনের অনুপাতের রেঞ্জটা কত, -1 থেকে 0.5, -1 থেকে ভাইয়া কি 0.5, অর্থাৎ হাফ পর্যন্ত। তার মানে আমাদের কোনটা হবে, এই যে খ নাম্বারটা দাগাই দিও না, কারণ এখানেও মাইনাস আছে। মাইনাস থেকে পজিটিভ রেঞ্জের মধ্যে থাকবে, খ নাম্বারটা রাইট অ্যান্সার। -1 সিগমা দ্বারা হচ্ছে পয়সনের অনুপাত প্রকাশ করা হয়, সেটা হবে আমাদের 0.5। ওকে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বোর্ডে আসে, ইনশাআল্লাহ তোমাদের বেলাও যে কোনো একটা বোর্ডে চলে আসবে। নেক্সটে আসো। নেক্সট কি বলছে যে ভাই একটি তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক কত, 2 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স 2। তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়নের মান কত? দেখো এইখানে তোমাদের ভাইয়া স্পেশাল কিছু টেকনিক দিয়ে দিচ্ছে। দেখো স্পেশাল টেকনিক, দেখো তোমাকে যদি বলা থাকে যে ভাইয়া দৈর্ঘ্য x% বৃদ্ধি করছে, দৈর্ঘ্য x% বৃদ্ধিতে পীড়ন কত, দৈর্ঘ্য x% বৃদ্ধি, যে ভাইয়া পীড়ন কত, এটা একটা শর্টকাট টেকনিক, সবাই মাথায় রাখবা। পীড়ন যদি চায় তাহলে yx, এটাই হবে অ্যান্সার। এখন x% মানে কি, যে ভাই yx ডিভাইডেড বাই 100, মান বসাই দিবে, অ্যান্সার চলে আসবে।
এখন যদি আমি বলি দৈর্ঘ্য x% বৃদ্ধি করছে বাট এখন বল কত হয়েছে, তাহলে একটা জিনিস যুক্ত হয় y(ax) অথবা আলটিমেটলি y(ax) ডিভাইডেড বাই 100 মান বসাই দিবে, অ্যান্সার চলে আসবে। ওকে, আবার যদি বলে যে দৈর্ঘ্য পার্সেন্টেজে বাড়ে নাই, যে ভাই দৈর্ঘ্য তোমার n গুণ হয়েছে, দৈর্ঘ্য n গুণ হয়েছে, তাহলে পীড়ন কত, দৈর্ঘ্য n গুণ হলে পীড়ন কত, সেটা হচ্ছে আমাদের শর্টকাট সূত্র হচ্ছে y ইন্টু n-1। আর যদি বলে যে ভাই দৈর্ঘ্য n গুণ হয়েছে বাট বল কত, তাহলে হবে y(a(n-1)। একটা বিষয় লক্ষ্য করছো, যখনই আপনার বল আসতেছে, যখনই তোমার বল আসতেছে, যখনই বলের সাথে কিন্তু একটা জিনিস অ্যাড হচ্ছে, বলের সাথে কিন্তু একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা কি ভাইয়া, এই a, বাকিগুলান কিন্তু একই রকম। ঠিক আছে, তো এটা হচ্ছে টেকনিক। তাহলে দেখো এটা খুব সহজেই সমাধান করা যাবে, খুব পার্সেন্টেজের ম্যাথ। দেখো এই যে দৈর্ঘ্য 15% বৃদ্ধি করছে, পীড়ন কত, তাহলে পীড়ন y(x%), জাস্ট y এর মান বসাই দাও 2 × 10⁻11, আর x এর মান কত, 15 ডিভাইডেড বাই 100। এটাকে ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে, এটাকে ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। দেখো এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে, বাট এটাতে দেখো মনে হয় সঠিক উত্তর নাই, বাট এভাবে তুমি জাস্ট সমাধান করবা, অ্যান্সার চলে আসবে। ওকে, এভাবে তুমি সমাধান করলেই অ্যান্সার চলে আসবে, এটা মহা শর্টকাট। বইয়ে দেখবো অনেক বড় করে সমাধান করে দেওয়া আছে, দরকার নাই ভাইয়া, মুন্না ভাইয়ের স্পেশাল টেকনিক ইউজ করবা, হয়ে যাবে, এটা ব্ল্যাঙ্ক হবে, এটা আলটিমেটলি অ্যান্সার ছিলই না। ওকে, তুমি বইয়ের নিয়ম দিয়ে সমাধান করবা, একই আসবে, বাট ওইখানে টাইম বেশি লাগবে, সো এই স্পেশাল টেকনিক দিয়ে সমাধান করবা। ঠিক আছে, ক্লাস শেষ হবে কয়টায়? ক্লাস খুব দ্রুতই শেষ হবে, আর বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ, কারণ আজকে আমরা তো বেশি ডিউরেশন নিব না, কারণ আমরা আজকে ছোট ছোট অধ্যায়গুলাই রাখছি, যেগুলো বড় অধ্যায় ছিল বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আগেই শেষ করে ফেলছি। আজকে ছোট অধ্যায় তাড়াতাড়ি শেষ করব, তোমরা সাজেশনটা কমপ্লিট করে সুন্দর মতো লক্ষ্মী বাচ্চার মতো তোমরা 11টার মধ্যে ঘুমাই যাবা, সুন্দর একটা ঘুম দিয়ে সকালবেলা উঠে একটুবার চোখ বুলাই চলে যায় পরীক্ষাটা দিয়ে আসবা, বাকি যা হবে আল্লাহ ভরসা। ওকে, চলো নেক্সটে দেখো। এই দেখো 10% বৃদ্ধি করছে, তাহলে প্রযুক্ত বল কত হবে? 10% বৃদ্ধি প্রযুক্ত বল, তাহলে ভাই কি বলের বেলায় y(ax%), আপনি জাস্ট মান বসাই দিবেন, এটা আর দেখাই দিব না। y এর মান কত, দেখো y এর মান এই যে ব্র্যাকেটে দেওয়া আছে 2 × 10⁻11। যদি কখনো y এর মান না দেওয়া থাকে, এটা হলো তো ইস্পাতের, এটা কষ্ট করে মুখস্থ রাখবেন, অলওয়েজ তুমি 2 × 10⁻11 এটাই নরমালি বসাইতে হয়। মাঝে মাঝে পরীক্ষার প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে, বাট এইচএসসি তে দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট মান বসাই দেবেন। দেখেন এখানে প্রসেসরের ক্ষেত্রফল দেওয়াই আছে, y এর মান 2 × 10⁻, দাও করেই দেই। আর এর মান কত ভাই, প্রসেসরের ক্ষেত্রফল 1, বাট এখানে 10⁻6 হবে, কারণ মিলিমিটার স্কয়ার আছে। আর এখানে দৈর্ঘ্য আলটিমেটলি হচ্ছে 10% বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তার মানে 10 × 10⁻2, মানে 10 ডিভাইডেড বাই 100। জাস্ট এটাকে গুণ করো, অ্যান্সার চলে আসবে। জাস্ট এটাকে গুণ করো ভাইয়া, কি চলে আসবে, অ্যান্সারটা চলে আসবে। তো চলো এটা যদি অ্যান্সার আমি জাস্ট খালি একটু দাগাই দেই, অ্যান্সারটা হবে মূলত ক নাম্বারটা, জাস্ট একটু ক্যালকুলেশন করলেই বুঝে যাবা। ওকে, এটা ক্যালকুলেশন হাতে ক্যালকুলেশনই করা যায়। দেখো এই যে 2, এখানে 10, তাহলে এখানে 10 যদি থাকে তাহলে এখানে মনে করো 1 হয়ে গেল, এটা কেটে দাও, তাহলে 2 × আমাদের এখানে কত 1, 7, 8, 9, 10, 11, তার মানে 10⁴। এই যে হাতে ক্যালকুলেশনই করা যায় এটা, 10⁴। ওকে, নেক্সটে আসো। নেক্সটে সো এই তো আমি বললি নেই আজকে তাড়াতাড়ি শেষ করে দিব, কারণ আমাদের পদার্থবিজ্ঞান পদার্থের গাঠনিক ধর্মতে কি আছে, অর্ধেকটা আছে। সো এই অর্ধেকের মধ্যে যতটুকু গুরুত্বপূর্ণ সেই অংশটা দেখাই দিছি। তো নামাজের আগেই আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পারছি। সো এখন আপনাদের কাজ কি হবে, দেখেন আমি কিন্তু পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ কমপ্লিট করাই দিছি, সিকিউ কমপ্লিট করাই দিছি। সো এখন আপনাদের কাজ কি ভাই, এখন আপনাদের কাজ হচ্ছে, ইভেন আপনাদের জন্য একটা ভিডিও বানাইছি, কিন্তু এই যে সিকিউ এর সাজেশন গুলো দিছি না, এর থেকেও আরো শর্ট করে দিছি। এখন আজকের রাতের জন্য তুমি কি টপিক পড়ে যাবা, দেখো এই যে এডুকেশন পেজে যাবা, দেখো সবাই এডুকেশন পেজে যাও, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে এডুকেশন পেজে আসি না আমি, এখন এডুকেশন পেজে আসি না ভাইয়া, দেখো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবা, তোমাদের সাজেশনটাও একটু কমাই দিছি। দেখো এই যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে সিকিউ বাজিমাত করতে যেই টপিকগুলো দেখে যাবা, এখানে আরো শর্ট করে দিছি। এই ভিডিওটা দেখবা, মাত্র 5 মিনিটের ভিডিও, প্রত্যেকটা অধ্যায় এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দরভাবে একদম শর্ট করে দিছি, যে দেখো এই যে প্রত্যেকটা 2টা 3টা, দেখো এই যে এটা কি অধ্যায়, এটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, জাস্ট খালি 2টা টপিক দিছি। সো এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে যাবেন, এই ভিডিওটা কি করবেন, একটু কষ্ট করে দেখে যাবেন। আর আপনাদের জন্য এমসিকিউ এর সাজেশন ইনশাআল্লাহ আসতেছে, আপনাদের জন্য এমসিকিউ তে কিভাবে 25-এ 25 পাবেন, এমসিকিউ এর ভিডিওটা ইনশাআল্লাহ রাত 9টায় আপলোড হবে, অথবা এখন কয়টা বাজে, 7টা, 8টা অথবা 9টায় আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে রাত 8টা বা 9টায় কিভাবে এমসিকিউ তে 25-এ 25 পাবেন, এটার একটা সুন্দর তোমাকে মেথড আমি বুঝাই দিব, একটা রেকর্ড ভিডিও, ছোট্ট রেকর্ড ভিডিওতে সুন্দরভাবে দিয়ে দিব। তো অবশ্যই সেই ভিডিওটা দেখবা,
অবশ্যই সেই ভিডিওটা দেখবা এডুকেশন ফেসবুক পেজে দিয়ে দেওয়া হবে 8টা অথবা 9টা বা 8:30টার মধ্যেই, 8টা থেকে 9টার মধ্যেই আমি ভিডিও শুট করি। এখন এই যে ক্লাসটা শেষ করে ভিডিও শুট করব, ক্লাসটা শেষ করে ভিডিওটা শুট করে আলটিমেটলি কি করে দিব, আপলোড করে দিব। সো এমসিকিউ নিয়ে বেশি প্যারা খাও না। এমসিকিউতে কয়টা থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে, কয়টা ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন আসতে পারে, কয়টা সূত্র আসতে পারে, কয়টা গ্রাফ আসতে পারে, সেই সবকিছু আলোচনা করব আমি এই শর্ট ভিডিওতে। মাত্র 5 মিনিটের মধ্যে সবকিছু বুঝাই দিব, কিভাবে তোমাকে মেনটেন, কি পদ্ধতি অবলম্বন করলে তুমি খুব সহজেই টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে সব থেকে বেশি উত্তর করতে পারবা, সব থেকে ভালো একটা মার্ক এমসিকিউতে নিয়ে আসতে পারবা, সেই জিনিসটা আমি তোমাকে দেখাই দিব। ওকে, সেই ভিডিওটা অনেকেই সবার জন্যই গুরুত্বপূর্ণ, সবাই দেখে ফেলবা। ওকে, সবাই দেখে ফেললা। সো আলটিমেটলি হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র যাত্রা আলহামদুলিল্লাহ শেষ। দেখা যাক আল্লাহ ভরসা বাকিটা কালকের পরীক্ষায় কি হয়। সো ভাই এখন অনেকেই অনেক কথা বলতেছে, এই প্রশ্ন কঠিন হবে, যেহেতু আইসিটি কঠিন করে ফেলছে। ভাই কখন কোন প্রশ্ন কঠিন করবে, কখন কোন প্রশ্ন সহজ হবে এটা বলা টাফ, আবার কখন কোন বোর্ডে সহজ, কখন কোন বোর্ডে কঠিন এটাও বলা টাফ। সো আল্লাহ ভরসা, আপনি পড়াশোনা করছেন, আমরা পড়াইছি আমাদের সর্বোচ্চটা দিয়ে, আমরা সাজেশন দিছি। কারণ আমার সাজেশন থেকেই যে 100% কমন চলে আসবে বিষয়টা এমন না, বাট ইনশাআল্লাহ আমি আশাবাদী সর্বোচ্চ সংখ্যক আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো অবশ্যই অবশ্যই যেই সাজেশন গুলান দিছি ভাই, শেষ মুহূর্তে সিকিউ গুলান একটু লিখে প্র্যাকটিস করো অথবা দেখে যাও, এবং দাগানো স্লাইডটা, এমসিকিউ এর স্লাইডটা সুন্দর মতো দেখে যাও। আর টেনশন করবা না ভাই, পড়াশোনা করছো, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ যদি তুমি কষ্ট করে থাকো কষ্টের প্রতিদান তুমি পাবাই, আজকে হোক কালকে হোক পাবাই। ওকে, সো রেজাল্ট ভালো করাটা আমাদের আলটিমেটলি একটা, মনে করো হচ্ছে রেজাল্ট দিয়েই যে লাইফে সবকিছু ডিফাইন হয়ে যাবে বিষয়টা এমন না, বাট রেজাল্টটা দরকার। কারণ এডমিশন টেস্টে জিপিএ এর উপর মার্ক আছে, এডমিশন টেস্টে রেজাল্ট অনেক বড় একটা ভূমিকা পালন করবে। ওকে, সো আমি আর না বাড়াই, আমাদের আজান দিয়ে দিচ্ছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং মনের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখবা, বারবার করে বলতেছি, মনের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখবা। ইনশাআল্লাহ তুমি কষ্ট করছো, তুমি পড়াশোনা করছো, তোমার পক্ষে ইনশাআল্লাহ অ্যান্সার করা সম্ভব হবে। একটা আত্মবিশ্বাস নিয়ে ঢুকবা, ভয় নিয়ে ঢুকলে পরীক্ষা খারাপ করে ফেলবা। বারবার করে বলতেছি, যদি ভয় নিয়ে পরীক্ষার হলে ঢুকো তাহলে তোমার যতই প্রিপারেশন ভালো থাকুক না কেন তুমি খারাপ করে বসে থাকবা, 100% শিওর। সো নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখবা, এতদিন পড়াশোনা করছো, এতদিন পরিশ্রম করছো, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, একটা আত্মবিশ্বাস নিয়ে ঢুকতে হবে। ওকে, সো আল্লাহ হাফেজ, টাটা, আজান দিয়ে দিচ্ছে। আপনারা অবশ্যই রাত 9টায় একটা ভিডিও আপলোড করবো, 8টা থেকে 9টার মধ্যে এমসিকিউ এ বাজিমাত করার। সো এই ভিডিওটা অবশ্যই দেখে ফেলবেন। সো আল্লাহ হাফেজ, সবার জন্য বেস্ট অফ লাক, ইনশাআল্লাহ পরীক্ষা সবাই ভালো দিবা।